রা 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 রা। ভার্সিটিতে আসলাম। ভার্সিটিতে আজ আমার প্রথম দিন। এটা আমি ভালো করে জানি, ভার্সিটিতে প্রথম দিন নাকি অনেক রকম র্যাগিং এর শিকার হতে হয়। তাছাড়া আমি হলাম একটা গ্রাম্য ছেলে, মানে ক্ষেত, সবাই আমাকে অপমান করবে। এটা ভেবে আমি কোনো দিকে না তাকিয়ে সোজা মাথা নিচু করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ মনে হলো কারোর সাথে ধাক্কা খেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে। কি আপনারা সবাই অবাক হলেন তো? সবাই মেয়ের সাথে ধাক্কা খায় আর আমি খেলাম ছেলের সাথে। বন্ধুরা, গল্পটা একটু অন্যরকম, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। যাই হোক, গল্পে আসা যাক। তারপর ছেলেটা আমাকে বলল, কি ভাই, দেখে চলতে পারেন না? জি ভাই, আসলে খেয়াল করিনি। নাম কি তোমার? জি ভাই, আমার নাম অভি। খুব সুন্দর নাম। কলেজে নতুন নাকি? জি ভাই। চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু পোশাক এমন কেন? ভালো পোশাক নেই? জি ভাই, আসলে হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই। এই বলে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। এই শুনো, জি ভাই। তুমি কি আমার বন্ধু হবে? কি যে বলেন, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? আর কোনো কথা নয়, এখন থেকে আমরা বন্ধু। চলো ক্লাসে চলো। তারপর ক্লাসে গেলাম, আমি এবং রাকিব। এতক্ষণ যার সাথে কথা হলো তার নাম রাকিব। ভার্সিটিতে প্রথম দিন অনেক ভালোই কাটলো। বিকালে বাসায় চলে আসলাম। পরের দিন সকালের দিকে রান্না করা খাবার খেয়ে চলে আসলাম ভার্সিটিতে। হেঁটে হেঁটে গেট দিয়ে ঢুকে চারিদিকে তাকালাম। রাকিবকে কোথাও দেখতে পেলাম না। মনে হয় সে ক্লাসে চলে গেছে। এই ভেবে মাঠের মাঝ দিয়ে আমাদের ক্লাসরুমে যাচ্ছি, এমন সময় কিছু ছেলে আমাকে ডাক দিল। এই বাবু, এদিকে আসো তো। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো বাচ্চা নাই। তাই আমি আবার হাঁটতে শুরু করলাম। এই চাশমিশ খ্যাত, এদিকে আয়। এবার বুঝতে পারলাম আমাকে ডাকছে, কারণ আশেপাশে চশমা পরা কেউ নেই। তারপর আমি তাদের কাছে গেলাম। তারপর বলতে শুরু করলাম, ভাইয়া আমাকে ডেকেছেন? আব্বে ফকিন্নি, তুই ছাড়া আশেপাশে কেউ কি চশমা পরে আছে? ভাইয়ারা, আপনারা কি কিছু বলবেন? আমরা তোর সিনিয়র ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে তোকে এক্ষুনি। কি কাজ ভাইয়া? এই যে কাগজটা নিয়ে ওই যে ওখানে দেখ দোকানদার আছে, কাগজটাকে দিয়ে আয়। আচ্ছা ভাইয়া, আমি এখনই দিয়ে আসতেছি। আরে মদন শোন, কই চললি এত তাড়াতাড়ি? জি ভাই বলেন। কাগজটা দিয়ে দোকানদার যা দেবে তা এখানে নিয়ে আসবি, আর কাগজটা খুলেও দেখবি না। আচ্ছা ভাই। সেখান থেকে চলে আসলাম, দোকানের দিকে যাচ্ছি আর ভাবছি, যাক, বড় ভাইগুলো অনেক ভালো। শুনেছি এইরকম কাগজে খারাপ খারাপ কথা লিখে নতুন ছাত্রদের দিয়ে মেয়েদের কাছে পাঠিয়ে মার কামানো হয়। কিন্তু তারা তো অনেক ভালো, আমাকে দোকানে পাঠিয়ে দিল। তারা মানে বড় ভাইয়েরা খুব ভালো। আমি দোকানওয়ালার কাছে গিয়ে কাগজটা দিতেই সে আমাকে একটা প্যাকেট বের করে দিল। দেখে মনে হলো চকলেটের প্যাকেট। তারপর আমি সেটা নিয়ে আবার বড় ভাইদের কাছে গেলাম। গিয়ে প্যাকেটটা তাদেরকে দিতে যাব, এমন সময়, এই কেতমার্কা ছেলে, এটা গিয়ে ওই আপুটাকে দিয়ে আয়। আপুটাকে চকলেট কেন দিব? তুই দেখি আসলে মদন, আব্বে হালা মেয়েরা চকলেট পছন্দ করে, তাই তাকে দিতে বললাম। আর ওইটা আমার জিভ হয়। তাহলে তো আপনি দিলেই খুশি হবে। আরে ভাই, আমি এখানে আড্ডা দিচ্ছি, তাই যাইতে পারতেছি না। ওহ, যাচ্ছি ভাই। আমি মেয়েটার কাছে আসতেছি, দেখলাম ভালোই কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। আমি তাদের সামনে গিয়ে, আপু এই নিন চকলেট। কিসের চকলেট? আরে যার কাছে চেয়েছিলেন সেই পাঠিয়েছে। আরে আমি কারো কাছে চকলেট চাইনি। আর কোনো কথা না বলে প্যাকেটটা আপুটার হাতে দিয়ে চলে আসলাম ক্লাসরুমে। রাকিব আর আমি একই চিটে বসেছি, দুজন মিলে গল্প করতেছি। হঠাৎ রাকিব বলে উঠল, অভি শোন, কেউ যদি কোনো প্যাকেট কোনো মেয়েকে দিতে বলে তাহলে তুই সেটা দিবি না, ওকে? কেন রে? আরে এটাই এই ভার্সিটির জাক। ওহ, কিন্তু আমি তো একটা মেয়েকে একটা চকলেটের প্যাকেট দিয়েছি। এমন সময় যে মেয়েটাকে চকলেটের প্যাকেট দিছি সেই মেয়েটা এসে আমাকে ক্লাসের সবার সামনে 2টা চড় মারলো। আর আমি তো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়ানোর সাথে সাথেই সে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসলো। তারপর সে আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসলো। আমি তো কিছুই বুঝতেছি না কেন আমাকে এখানে নিয়ে আসা হলো। আর আমাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে আসার কারণে ভার্সিটির সবাই ক্লাসের বাহিরে চলে আসলো। সবাই মাঠের চারপাশে ঘিরে দাঁড়ালো। আরে আপু, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আমাকে কেনই বা মারলেন? কেন
মারছি কুত্তার বাচ্চা, তুই জানিস না? আরে জানলে কি আর জিজ্ঞেস করতাম নাকি? এই শালা লুচ্চা, আজকে তুই আমাকে কি দিয়েছিস? আরে কি দিছি? মানে আমি তো আপনাকে চকলেটের বক্স দিচ্ছি। তুই আমাকে চকলেট দিয়েছিস তাই না? জি আপু। দেখ, মিথ্যা কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। আরে আমি কি মিথ্যা বললাম? সামান্য চকলেট দিচ্ছি বলে এইরকম করছেন? রাগ তুলাবি না কিন্তু। আরে আজব ব্যাপার তো, আপনি কেন আমাকে মারলেন? আর আপনি তো রেগেই আছেন, রাগ না করলে কি আমাকে মারতেন? এই, তুই কিন্তু বেশি কথা বলছিস। আর এত কথা না বলে বল, তুই আমাকে কেন এসব জিনিস দিলি? আরে আমি কি দিয়েছি? কুত্তার বাচ্চা, তুই বুঝতে পারছিস না কি দিচ্ছিস? আমি তো আপনাকে চকলেট দিয়েছি। এমন সময় রাকিব বলে উঠল, আপু, ও এই কলেজে নতুন, তাই হয়তো না বুঝে। এই, তুই কে? আর সর এখান থেকে, না হলে কিন্তু তোকেও আজকে বানাবো। মেয়েটার কথা শুনে রাকিব পিছিয়ে গেল। হঠাৎ করে আরো একটা মেয়ে বলে উঠল, এই নীলিমা, এত কথা না বলে ওর পাটা কেটে চল তো এখান থেকে। এখন জানতে পারলাম মেয়েটার নাম নীলিমা। দেখ, আমি শেষবারের মতো বলছি, তুই কেন আমাকে এইসব দিচ্ছিস? দেখেন, এক কথা আমার একদম ভালো লাগে না। বারবার একই কথা বলে যাচ্ছেন। কি দিয়েছি আপনাকে? দেখান তো। এই, তোর মতো লুচ্চা নাকি আমি, যে এসব জিনিস সকলের সামনে দেখাবো? তাহলে দেখাতে পারবেন না তো কেন এখানে এনে আমাকে মারলেন? এই কুত্তার বাচ্চা, তুই কেন আমাকে এগুলো দিচ্ছিস? বলেই কালকের চকলেটের প্যাকেটটা আমার মুখের উপর ছুঁড়ে মারলো। আমি কোনো কথা না বলে প্যাকেটটা হাতে তুলে নিলাম। তারপর প্যাকেটটা খুলতে লাগলাম। খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল। কারণ প্যাকেটটাতে ছিল কিছু ছোট ছোট কাপড়, যাই এতটাই ছোট বলার বাহিরে। আর আমি তো এগুলোর নামই জানি না। এগুলো দেখে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। এই কুত্তার বাচ্চা, এখন কোনো কথা বলছিস না কেন? আপু আমি আসলে... এই, এখন মনে পড়েছে কি দিচ্ছিস আমাকে? কুত্তার বাচ্চা, দেখ এখন তোর আমি কি হাল করি। বলেই সে আমাকে তার জুতা খুলে মারতে শুরু করলো। প্রায় 6 থেকে 7টা বাড়ি মারার পর আবার বলতে শুরু করলো, এই, তোমরা সবাই বলো এর এখন কি করব? আপু, কুত্তার বাচ্চাকে কান ধরে 100 বার উঠা বসা করান। না আপু, এই লুচ্চাকে আমাদের হাতে দেন, দেখেন আমরা কি করি। আপু আমি জানতাম না এটাতে কি আছে। চুপ কর কুত্তার বাচ্চা, আসলে তোর জন্মের ঠিক নাই, সেই জন্য আমাকে এগুলো দিচ্ছিস। তোকে তো আমি আজকেই উচিত শিক্ষা দিব। এমন সময় খালকের ছেলেগুলো আসলো, যারা আমাকে এগুলো দিয়েছিল। তাদের মধ্যে একজন বলতে লাগলো, আপু কি করেছে এই ক্ষেতটা? আমাকে কি সব বাজে জিনিস দিয়েছে। আপু, আমরা দেখতেছি ওকে, আপনি যান। আপু ওই ছেলেগুলোই ওই প্যাকেটটা আপনাকে দিতে বলেছিল। আবে বেটা লুচ্চা, আমরা তো তোকে আজকেই দেখলাম, আর আমরা কেন নীলিমা আপুকে এইসব দিয়ে বলছি? দেখছেন আপু, আমরা শাস্তি দিতে চাইছিলাম বলে আমাদের নামে মিথ্যা কথা বলতেছে। আপু সত্যি বলছি, এরাই আমাকে এগুলো আপনাকে দিতে বলেছে। এই দেখ, একদম মিথ্যা বলবি না। আপু একেই প্রসঙ্গগুলো পড়িয়ে দিই। আরে না, অন্য কিছু কর। একটা মেয়ে বলে উঠলো, এই নীলিমা, রোহান যা বলছে সেটাই কর, তাহলে উচিত শিক্ষা হবে। এখন জানতে পারলাম ছেলেটার নাম রুহান। ওকে, তাহলে তাই করো। আপু এইটা করবেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই রকি আর মিলন, এদিকে আই তো। এখন সবার নামটা জানতে পারলাম। বল। ধর বেটাকে, মেয়েদের অপমান করার শাস্তি ওকে দেখিয়ে দিই। এই কি করবি, তাড়াতাড়ি করো। আপু প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আপনার পায়ে পড়ি। গিয়ে সুজা নীলিমার পা জড়িয়ে ধরলাম। এই ফকিন্নির বাচ্চা, সর এখান থেকে। বলেই সে আমাকে একটা লাথি মারলো। আমি সামলাতে না পেরে রুহানের পায়ের কাছে গিয়ে পড়ি। এই ধরস না কেন একে? সাথে সাথে রকি আর মিলন আমাকে ধরলো। প্লিজ আপু এবারের মতো মাফ করে দিন। তোর মতো লুচ্চাদের এমন করাই উচিত। আর তুই কাকে কি দিয়েছিস জানিস? আমি হলাম এখানকার এলাকার এমপির মেয়ে। প্লিজ আপু আর এমন হবে না। তোকে আমি শাস্তি দিবই। তোর শাস্তি দেখে যেন কেউ আর আমার সাথে পাঙ্গা নিতে না আসে। রোহান, তুই দাঁড়িয়ে কেন? তোর কাজ কর। জি আপু। তারপর রুহান এসে আমাকে ছোট্ট ছোট্ট কাপড়গুলো পরাতে লাগলো। আমি জটকা জটকি করতে লাগলাম। আমার জটকা জটকিতে রকি আর মিলন পড়ে গেল। বাহ, বাবুর গায়ে তো সেই রকমের শক্তি। এই তোর সবাই ওকে ধর। কয়েকজন ছেলেকে আমাকে ধরতে বলল। সবাই এসে আমাকে ধরলো। এবার আর আমি নড়তে পারলাম না। তারপর রুহান এসে আমাকে কাপড়গুলো পরিয়ে দিল। আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠল। তারপর সবাই চলে গেল। আমি মাঠের মধ্যে বসে রইলাম। আমি ভাবতে লাগলাম ছেলেগুলোকে কত না ভালো ভাবছিলাম, আর তারাই এমন হলো।
এখানে আমি নীলিমার কোনো দোষ দিব না, কারণ যে কোনো মেয়েকে এসব ছোট ছোট কাপড় দিলে তাদের রিয়াক্ট এমনই হবে। কিন্তু রুহানকে আমি ছাড়বো না, সময় হলেই ওকে বুঝিয়ে দিব এই ক্ষেতটার কি পাওয়ার। আজকে যদি তোরা আমার আসল পরিচয় জানতি, তাহলে তোরা আমার আশেপাশে আসার সাহসও পাইতি না। বসে বসে এসব কথা ভাবছি, এমন সময় কোথা থেকে যেন রাকিব আসলো। এসেই আমাকে বলল, অভি, তুই রাগ করিস না। আসলে তুই নতুন তো, তাই হয়তো কিছু জানিস না। রে। আসলে রোহান ইচ্ছে করে মার খাওয়ানোর জন্য এটা করেছে। আর নীলিমা আপু আমাদের এক ব্যাচের বড়। বাদ দে এসব, আর কি ক্লাস করবি না? আজকে আর ক্লাস করব না। আর এইগুলো খোল। আর এ নীলিমাকে কিছু বললে বা করলে এমনটাই করে। আমি কিছুই করিনি, সে এসব করে, কেউ তাকে কিছু বলে না। না, কেউ কিছু বলবে না, কারণ তার নীলিমার বাবা এখানকার এমপি। ও আচ্ছা, চল বাসায় যাই। চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা চলে গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম প্রায় 30 মিনিটের মতো। আজকে আমাকে যে অপমান করলো, এর আগে আমি জীবনেও এমন অপমানিত হইনি। রুহান, সময় হলেই আমি তোকে আমার আসল রূপ দেখিয়ে দিব। তারপর আমি খেতে বসলাম। আজকে কেমন জানি খেতে ভালো লাগছে না, তাই অল্প একটু খেয়েই রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ভার্সিটিতে ঘটে যাওয়া সব বিষয় ভুলে গেলাম। এখন বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন দিলাম। তারপর গিয়ে একটা চায়ের দোকানে বসলাম। একটু পর রাকিবও চলে আসলো। তারপর আমি বললাম, দোস্ত, আমার একটা কাজের বুয়া লাগবে। কেন রে, কি করবি? আরে রান্না করার জন্য। আচ্ছা, আমি দেখব। এখন চায়ের অর্ডার দে। হুম। আচ্ছা, কালকে সকাল সকাল ভার্সিটিতে চলে আসিস। সকালে কেন? আরে কাল সকালে একটা কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালে চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে দেখলাম রাকিবার একটা মেয়ে মাঠের মধ্যে বসে গল্প করছে। আমি তাদের কাছে যাওয়ার জন্য এগুচ্ছি, তখনই শুনতে পেলাম, দোষ, কালকে মদন মোহন বাবুকে যা দিলি না, সেই হয়েছে। কথাটা শুনে আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম নীলিমারা বসে আড্ডা দিচ্ছে। আর একটা মেয়ে ওই কথাটা বলল, যাই বলিস না কেন, মুরগিটা ভালোই পেয়েছিলাম। তোর কথায় যে আমরা ওরে দিয়ে এমন কাজ করালাম, সেটা কেউই বুঝতে পারেনি। আরে আমি তো সকলকে ভয় পাওয়ানোর জন্য এই বাবুটাকে মাইর দিলাম। তুই কেন এটা করলি? এটা করার কারণ হলো কেউ যেন আমার সাথে পাঙ্গা না নেয়। আর ক্ষেত্রার অবস্থা দেখে সবাই যে রাগ আর ভয় পেয়েছে, সেটা দেখেছিস? একথা বলেই সবাই হাসতে শুরু করলো। আর আমি আবার হাঁটতে লাগলাম রাকিবদের কাছে যাওয়ার জন্য। আর ভাবতে লাগলাম, এটা তাহলে ওই নীলিমা নামের মেয়েটার কাজ। আরে আমাকে সবার সামনে মারলেই পারতো, কিছুই বলতাম না, কিন্তু সে তার সম্মান বিলীন করে দিয়ে সবার মাঝে ভয় সৃষ্টি করালো। ছি, এসব মেয়ে নামের কলঙ্ক। তারপর আমি রাকিবের কাছে চলে আসলাম। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো আছি। আর এই মেয়েটাকে? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। এটা হলো রুই, আমার হবু বউ। বাহ, ভালো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। তারপর গল্প করে ক্লাসে চলে আসলাম। আমাকে দেখে সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। আমি সেগুলো কানে না লাগিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। এইভাবে কেটে গেল প্রায় 3 মাসের মতো। এই 3 মাসে নীলিমা আমাকে মোট 6 বার মেরেছে, এটা সেটা কারণ নিয়ে। আমি কিছু বলিনি, সব মুখ বুঝে সহ্য করেছি। নীলিমার সাথে রুহানও মেরেছে, কিছুই বলিনি। আর এর মধ্যে আমার একটা নাম ভার্সিটিতে ছড়িয়ে ফেলেছে নীলিমা সহ কিছু স্টুডেন্টরা। নামটা হলো মিস্টার কেতবাবু। আজকে সকালে ভার্সিটিতে এসে আমি একটা গাছের নিচে বসলাম। বসে বসে ফোনটা বের করে এফবি চালাতে লাগলাম। একটু পর রাকিবও চলে আসলো। আমাকে বলতে লাগলো, কিরে, কখন চলে আসলি ভার্সিটিতে? এই যে একটু আগেই আসলাম। দোস্ত, আজকে মনে হয় ক্লাস করতে পারবো না রে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি তোর? আরে ভাই, তা না, আজকে রুইকে নিয়ে একটু বাইরে যেতে হবে। ও, তা কোনো কাজে যাবি নাকি ঘুরতে? আরে ওরে একটা শাড়ি কিনে দিতে বলেছে মা, তাই সেটা কিনতে যাব। ওহ, ভালোই তো। তুই আমাদের সাথে যাবি? আরে না, আমি ক্লাস করব, তোরা যা। বসে বসে আমরা গল্প করছি, এমন সময় রুহি আসলো কান্না করতে করতে। এটা দেখে রাকিব বলতে লাগলো, এই রুই, তুমি কাঁদছো কেন? তোমাদের ভার্সিটির ছেলেমেয়েগুলো এত খারাপ কেন? কেন, কি হয়েছে বলো তো? আমি আসতেছি এমন সময় গেটের ওখানে কিছু ছেলে আমাকে দেখে আজে বাজে কথা বলতে লাগলো। আমি গিয়ে তাদের মধ্যে একটা ছেলেকে চড় মারি।
তখনই এমপির মেয়ে নীলিমা এসে আমাকে চড় মারলো। ও আচ্ছা, বাদ দে। রাকিব এখনো চুপ থাকবি? তো কি করব, ওদের ক্ষমতা আছে, ওদের কিছু বললে আমাদেরকে মেরে ফেলতে পারে। ক্ষমতা কত আছে তা আজকে আমিও দেখব। তুই কি আমার সাথে যাবি? আরে মাথা ঠান্ডা কর। বুঝেছি, রুহি চলো আমার সাথে। আরে ও কোথায় যাবে? তুই চুপ করে থাক, কোনো কথা বললে আজকে তোকেও যে কি করব। রুহিকে সাথে নিয়ে চলে আসলাম নীলিমার কাছে। দেখলাম ওরা বাইকে বসে আড্ডা দিচ্ছে। আমাদের পিছু পিছু রাকিবও চলে এসেছে। আমি রুহিকে বললাম, রুহি পায়ের জুতা খুলে গিয়ে যে বাজে কথা বলেছে তাদেরকে মারো। রুহি চুপ করে আছে। কি হলো, যাচ্ছ না কেন? রুহি ভয় পেয়ে যা বললাম তাই করতে যাচ্ছে। রুহি গিয়ে রুহান আর রকিকে মারতে শুরু করলো। মাত্র 1 মিনিটেই দুইজনকে প্রায় 10 থেকে 15টা বাড়ি মারলো। রুহানকে মারতে দেখে নীলিমা আর ওর কিছু বান্ধবী তিশা নারিশা মিম আসতেছে রুহিকে মারার জন্য। আমি রুহিকে আমার কাছে ডাক দিলাম, রুহি আমার কাছে এসো তাড়াতাড়ি। আমার ডাকে নীলিমা আসার আগেই রুহি আমার কাছে চলে আসলো। তার পিছনে পিছনে নীলিমা এসেই যেই রুহিকে মারতে যাবে, এমন সময় আমি নীলিমাকে গায়ের সব জোর দিয়ে একটা চড় মারলাম। পুরা ভার্সিটিতে একটাও সারা শব্দ নাই, সবাই চুপ হয়ে আছে। আমি নীলিমাকে যে চড়টা মেরেছি তার শব্দ শুনেই চুপ হয়েছে। নীলিমার আড্ডায় চারপাশে সবাই এসে ভিড় জমালো। এমন সময় নীলিমা বলে উঠল, তোর এত বড় সাহস, আমাকে মারিস? দাঁড়া, আজকে তোকে জমের বাড়ি পাঠাবো। এই রোহান, রাহি আর রুবেলকে ডাকতো, আজকে এই কুত্তার বাচ্চাকে মেরেই ফেলবো। এই কথাটা বলার সাথে সাথেই দিলাম আরো একটা চড়। তুই দাঁড়া, ওরা আসা পর্যন্ত। জীবনটা বেদনা, আমি কোথাও যাব না। আমি রাকিব আর রুহি বসে আছি ক্যাম্পাসের গাছের উপর। এদিকে রাকিব বারবার বলতেছে, অভি তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, এখানে থাকলে ওরা তোকে মেরে দিবে। কিন্তু আমি ওর কথা শুনতেছি না। 10 মিনিট পরে প্রায় 2টি জিপ আর 25 থেকে 30টা বাইক আসলো। তার মানে রুমেল আর রাহি চলে আসছে। আর আসবেই না কেন, নীলিমার বাবা যে এমপি, তাই ওর ডাকেই চলে এসেছে। আমি রাকিবকে বললাম, আচ্ছা রাহি আর রুমেল একসাথে আসলো কেন? ওদের না ঝগড়া? আরে তারা যদি না আসতো নীলিমার বাবা এদের উদাও করে দিত। ও আচ্ছা। একটু পর রুমেল আর রাহি আসলো নীলিমার কাছে। ওদের আশা দেখে নীলিমা বলতে লাগলো, এই রুবেল, এই কুত্তার বাচ্চার হাত ভেঙে দিবি। কেন রে, হেডটা আবার তোর কি করলো? ওর কত বড় সাহস আমাকে মারে, নীলিমার গায়ে হাত তোলে। আজকে ওর হাতটাই কেটে নিব। আপু আমি কি করব একটু বলে দিবেন? তুই কি করবি মানে? তুই তাই করবি যা রুবেল বলবে। ওকে আপু। রুমেল ভাই, আপনার সাথে আমার কোনো কিছু হয় নাই, সো আমার গায়ে হাত তুললে পস্তাতে হবে। এই শালা ক্ষেতের বাচ্চা, তোর গায়ে হাত তুললে তুই কি করবি? আমার গায়ে একবার হাত তুলেন, তখনই দেখতে পারবেন। রুমেল ভাই, এত কিসের কথা? আগে কয়েকটা বসিয়ে দেন। রুহান তুমি বেশি কথা বলিও না, তোমাকে কিন্তু আমি মারার সুযোগ খুঁজতেছি। তোর মতো খ্যাত মারবে এই রেহানকে? রুমেল ভাই মারেন তো। একথা বলেই আমাকে মারতে আসতেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। রাকিব তো বারবার বলতেছে, অভি সরি বল, সরি বল। রুমেল এসে আমার কলার ধরে একটা চড় মারলো। আমি আর কোনো কথা না বলে আমার হাতটা মুঠু করে পায়ের একটা রানের উপর দিলাম একটা ঘুষি। আর রুমেল তো আহ বলেই পাটা উঁচু করলো। রুমেলকে মারা দেখে ওর সাথে থাকা ছেলে পেলে আর রাহিও আসলো। আমি প্রথমের 5-6 জনকে মারলাম। তারপর খেজে আমার পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারলো। আমি পড়ে গেলাম। তারপর রুমেল এসে আমার পেটে লাথি দিতে যাবে, এমন সময় আমি উঠে বসে আবার অন্য পায়ে দিলাম 2টা ঘুষি। আর সাথে সাথে সে পড়ে গিয়ে খাতরাতে থাকে। পিছনে ফিরে দেখি নীলিমা আমার পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মেরেছিল। আমাকে উঠতে দেখে সে হকি স্টিকটা ফেলে দিল। আমি ওটা তুলে নিলাম। তারপর সবাইকে দিলাম কয়েকটা বাড়ি। সব কটা চলে গেল, শুধু রুহান, নীলিমা, ওর বান্ধবী আর রুমেল ও রাহি ছাড়া সবাই চলে গেল। রুহানকেও দিয়েছি কয়েকটা। রাহি আর রুমেল চলে গেল। নীলিমার সাথেও কথা বলল না। যাওয়ার আগে বলে গেল যে আমাকে পরে সাইজ করবে। সেদিকে খেয়াল না করে রুহানকে ডাক দিলাম, সাথে নীলিমাকেও। নীলিমা আপু, আমি এখানে ঝগড়া করতে আসিনি, বুঝলেন? তাহলে তুই কেন ওই মেয়েকে দিয়ে রোহানকে মার খাওয়াইলি? আগে আপনি বলেন যে তখন আপনি কেন রুহিকে মেরেছেন? রুহি কেন রোহানকে মারলো তাই মেরেছি। আপু আপনি কি জানেন রুহানকে সে কেন মেরেছে? না, জানি না। আরে তোর বন্ধু রুহান ওকে টিজ করেছে, তাই ওকে মেরেছে। আর তুই তো একটা মেয়ে, তোকে কেউ টিজ করলে তুই কি করতি বল? কি হলো, চুপ করে আছিস কেন? সরি রুহি। ঠিক আছে আপু, সমস্যা নেই। আপু আমি আসলে মেয়েদের অসম্মান সহ্য করতে পারি না।
আপনি বলেন, আপনি আমাকে কত অপমান, কত মেরেছেন, আমি কিছু বলিনি। আজকেও আমাকে অপমান করলে আমি কিছু বলতাম না, কিন্তু রুহিকে টিস করার জন্যই এত কিছু হয়েছে। নীলিমা কোনো কথা না বলে রুহানকে কষে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আজকে থেকে তুই আর এই ভার্সিটিতে আসবি না, আসলে তোর পা কেটে নিব। আপু আমাকে মাফ করে দিন। সেদিন তোর বুদ্ধি শোনাই আমি ওই দিনের বাজে কাজ সহ আরো অনেক বাজে কাজ করেছি। আপু আমাকে মাফ করে দিন প্লিজ। তাহলে ভালো হয়ে যান আপু। তোকে আমি দেখে নেব রে খ্যাতের বাচ্চা। আমার বাসার ঠিকানা নিয়ে যা। তোমার নাম কি? অভি আমার নাম। অভি, আই এম সরি এতদিন তোমার সাথে যা করেছি তার জন্য। থাক আপু, আর সরি বলতে হবে না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব। আচ্ছা আপু, আর যদি কোনো দুষ করে থাকি এখনই মেরে রাগ মিটান। এতদিন বাবার ক্ষমতা দেখিয়ে সব করেছি, আর এখন খারাপ কাজ করব না। সরি আগের সব কিছুর জন্য। আজকে থেকে এই ভার্সিটিতে আর কোনো র্যাগিং মারামারি চলবে না। ওকে আপু। বলেই চলে আসলাম আমি, রাকিব আর রুহি। এদিকে নীলিমা বলছে, যাক, এতদিনে একটা ছেলে পেলাম যে কিনা মেয়েদের এত সম্মান করে। তাকে কত অপমান করেছি, মেরেছি, তখনও কিছু বলেনি। আর একটা মেয়েকে টিচ করেছি বলে আমাকেও মেরেছে। ছেলেটার সাহস আছে বলতে হয়। বিয়ে করলে একেই করব। আমি বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করলাম না। রুহি আর রাকিব কই জানি গেল, মনেও নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছি, নীলিমা মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু সে তো বাদরের হাড্ডি হলো কি করে? বাপে টাকার ক্ষমতা থাকলে বুঝি মেয়েরা এমনই হয়, কিন্তু আজকে আমার মায়ের দিকে মনে হয় ভয় পাইছে। সে তো জানে না এমন ফুলাপানগো মতো আরো 2 গুণকে মারতে আমার বেশি সময় লাগে না। আমার আসল পরিচয় তো আপনারাও জানেন না, জানলে আর মারামারি করতে হতো না, এমনিতেই সব সমাধান হয়ে যেত। বিকেলে একাই চলে গেলাম ঘুরতে। পরের দিন ভার্সিটিতে গেলাম, গিয়ে মাঠের কোণে থাকা বকুল গাছের তলায় বসলাম। আজকে একাই বসে আছি। রাকিব আজকে ভার্সিটিতে আসবে না, আর ভার্সিটিতে রাকিব ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। ইচ্ছে ছিল কিছু বন্ধু বানাবো, কিন্তু তা আর হয়নি। কেউ কথাই বলে না আমার সাথে, কারণ আমি যে কেত, আমার টাকা পয়সা নাই, তাই কেউ কথা বলে না। বসে বসে এসব ভাবছি, এমন সময় কে যেন বলে উঠল, কি খবর? আমি পাশে তাকিয়ে দেখলাম নীলিমা দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই তো ভালো, আপনার কি খবর? ভালো। তা একা একা বসে কেন? একাকিত্বই যে আমার সঙ্গী, তো এখন কি করব বলেন? তোমার সাথে যে একজন থাকতো সে কই? রাকিবের কথা বলছেন? রাকিব আজকে আসবে না, কি জানি কাজ আছে। আর কোনো ফ্রেন্ড নাই তোমার? না তো। কি মনে করে আজকে এখানে আসলেন? এমনি আসলাম আর কি। নাকি আজকে আপনার ফ্রেন্ডরাও আসেনি? আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। না, আসলে আমি তোমার কাছেই আসলাম। কেন? আমি আবার আপনার কি করেছি? আসলে আই এম সরি। কিসের জন্য? আগে সব কিছুর জন্য। তোমাকে মারা, অপমানিত করা, বিশেষ করে সেই ওইসব পড়ানোর জন্য। আরে সরি বলার দরকার নেই, আমি সব ভুলে গেছি। আমিও সরি কালকে মারার জন্য। আসলে আমি মেয়েদের টিজ করা সহ্য করতে পারি না। বাদ দাও এসব কথা। তুমি কি আমার ফ্রেন্ড হবা? না, এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার বড়। তাতে কি, শুধু বন্ধুই তো হতে বলেছি। ওহ, বুঝতে পারছি, আমাকে এখনো ক্ষমা করনি। আরে না, সেটা না। তাহলে কি? আমি দেখতে কেত, হয়তো আমার সাথে মিশলে আপনার আগের বন্ধুরা আপনার সাথে নাও মিশতে পারে। আরে সেটা আমি দেখে নিব। ওকে, তাহলে ঠিক আছে। ওকে চলো, আমার সব বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। তারপর সে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। খুব ভালো লাগছে আজকে, কারণ আজকে আমি অনেকগুলো ফ্রেন্ড পাইলাম। তবে ভাবছি নীলিমা এত সহজে কেমনে ভালো হলো। রাকিব যা যা বলেছিল তা থেকে তো মনে হচ্ছে নীলিমা তো তাড়াতাড়ি শুধরাবার নয়। তাহলে কি কোনো কারণ আছে নাকি? আরে না, মনে হয় ভালো হয়েছে। না হলে কালকে তো আর রুহানকে চোর মারতো না, আর তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত না। গিটারটা হাতে নিয়ে এসব ভাবছি, এমন সময় ফোনটা কেঁপে উঠল। আমি হাতে নিয়ে দেখি নীলিমা ফোন দিয়েছে। আসার সময় আমার ফোন নিয়ে তার নাম্বারটা সেভ করে দিয়েছে, আর আমার নাম্বারটা নিয়েছে। বলেন। কি করো এখন? এই তো শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর আপনি কি করছেন? আমি ভাবছি। ওহ, তা কি ভাবছেন? আমি ভাবছি তুমি কি আসলেই আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে সত্যি ক্ষমা করে দিয়েছি। মাফ না করলে কি আপনার বন্ধু হতাম?
যদি মাফ করে বন্ধু হতে তাহলে আপনি করে বলতে না। আরে আপনি আমার বড়। তাতে কি হয়েছে, আমরা তো বন্ধু, তাই না? সেটা ঠিক বলেছেন। আমাকে তুমি করে বলবা, ওকে? আচ্ছা ঠিক আছে। আর কালকে ভার্সিটিতে আসার আগে আমাকে ফোন দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কলটা রেখে দিয়ে দিলাম ছোট্ট একটা ঘুম। পরের দিন সকালে উঠে না খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আসার সময় রাকিবকেও আসতে বললাম। তারপর আমি গিয়ে আবার কালকের বকুল গাছের তলায় বসলাম। একটু পর রাকিবও চলে আসলো। তারপর দুজনে মিলে চলে গেলাম ক্যান্টিনে। হালকা খেয়ে ক্লাসের দিকে আসতে যাব, এমন সময় নীলিমা ডাক দিল। আমি নীলিমার দিকে যেতে লাগলাম আর রাকিবের দিকে চেয়ে দেখি সে বয়ে কাঁপছে। নীলিমা বলো। কখন আসছো? এই তো একটু আগেই। আমাকে যে ফোন দিতে বলেছিলাম ভার্সিটি আসার আগে? সরি গো, মনে ছিল না। আর ওর সাথে পরিচয় করিয়ে দেবে না? ও হে, রাকিব ও হচ্ছে নীলিমা। নাম পরিচয় তো সব জানিস। নীলিমা আর ওর বন্ধুরা আমার নতুন বন্ধু, পরিচিত হয়ে নে। তারপর সবাই রাকিবের সাথে পরিচিত হয়ে নিল। দিনগুলো কেটে যাচ্ছে খুব ভালো। পড়াশোনা, আড্ডা, নীলিমার সাথে ঘোরাঘুরি করে ভালোই যাচ্ছে দিনকাল। এখন নীলিমা আমার উপর কেমন যেন অধিকার কাটাচ্ছে। আমিও কেমন যেন নীলিমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় আমি নীলিমাকে ভালোবেসে ফেলেছি। আগের মতো আর কেউ অপমান করে না। এখনও আমি সেই ক্ষেতের মতো করেই ভার্সিটিতে যাই। প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে আসলাম, কিন্তু একটু দেরি করে। আমি যেই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় দেখলাম ভার্সিটির সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। গিয়ে দেখি কতগুলো ছেলে মিলে নীলিমাকে মারতেছে। আমি গিয়ে সামনে দাঁড়াতেই একটা ছেলে নীলিমাকে জুড়ে একটা চড় মারে, আর সে আমার পায়ের সামনে এসে পড়ে যায়। আর সেই ছেলেটা বলে ওঠে, এখনো সময় আছে, বল যে এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা তুই করবি, না হলে তোকে কিন্তু মেরে ফেলবো। আমি মরে গেলেও করব না এমন বাজে কাজ। তাহলে তুই কাজ করবি না? না, করব না। আর তুই জানিস আমি কার মেয়ে? আরে তোর বাপ আমার পায়ের নিচে থাকে, বুঝলি? আমি তোর বাপকে এমপি বানাইছি। আমি এতক্ষণে বুঝে গেলাম যে ড্রাগসের কারণে তারা নীলিমাকে মারতেছে। তো যা করার কর, আমি মরে গেলেও এমন খারাপ কাজ করব না। ওকে, তাহলে মর। বলেই ছেলেটা নীলিমাকে মারতে আসতে লাগলো। আমিও বুঝে গেছি নীলিমা ভালো হয়ে গেছে, তাই আমি বলে উঠলাম, আরে বড় ভাই, নীলিমাকে মারারে তো তারা কেন? একটু কথা বলি আগে। কে বললে এই কথাটা? সামনে আয়। ওকে আসতেছি বলেই সবার সামনে গেলাম। তোর মতো একটা খ্যাতের সাথে কথা বলবো আমি? ভাবলি কি করে? ভাই, ক্ষেতের সাথে কথা না বললে যে সমাধান হবে না। তুই কে রে? জি, আমি এই ভার্সিটির ছাত্র। আর আপনি কে বড় ভাই? আর ড্রাগসের ব্যবসা কেন নীলিমাকে দিয়ে করাতে চাচ্ছেন? এই তুই সত্য বিরক্ত করিস না। তুই জানিস আমরা কার লোক? ভাই, আপনি কার লোক? আমরা জিএস গ্রুপের লোক। কখনো নাম শুনেছিস? তাকে তো সবাই চিনি। যাই হোক, এই ভার্সিটিতে কোনো ড্রাগসের ব্যবসা হবে না। তুই এত প্যাচাল করছিস, কে রে তুই? একটু দাঁড়ান ভাই, একটু কথা বলে নিই। তাড়াতাড়ি বল, কি বলবি? হঠাৎ নীলিমা বলে উঠল, ওভি তুমি চলে যাও প্লিজ, ওরা তোমাকে মেরে ফেলবে। নীলিমা, তুমি কেমন করে ভাবলে যে আমি তোমাকে এমন বিপদের হাতে ছেড়ে যাব? তোদের কথা বলা শেষ হলো? ভাই, আপনি কালকে আসেন, আমি নীলিমাকে রাজি করাবো, যা আপনারা বলবেন। কি বলছো তুমি এটা? তুমি চুপ থাকো। সত্যি তুই রাজি করবি? আপনি কালকে আসবেন, ওকে? ওকে। তারপর তারা চলে গেল। আমি নীলিমাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে হাসপাতালে চলে আসলাম। নীলিমার হাতে পায়ে ফেটে গেছে, তার জন্য আমি নীলিমাকে কালকে ভার্সিটিতে আসার জন্য বললাম। তুমি কেন বলবে আমি কালকে থেকে ভার্সিটিতে ড্রাগস বিক্রি করব? তুমি চুপচাপ কালকে ভার্সিটিতে চলে আসবা। কালকে আসলেই খেলা দেখতে পারবা। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, জিএস, এইবার তুই শেষ। ও হে, জিএস এর পুরো নাম হলো গ্যাংস্টার। আমি শুয়ে রাসেলকে একটা ফোন দিলাম আর সব কিছু বললাম। রাসেলকে, তাই তো? একটু ধৈর্য ধরুন, জানতে পারবেন। পরের দিন আমি একটু দেরি করেই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। সকালে আমাকে রাকিব আর নীলিমা ফোন দিয়েছিল। আমি ওদের ভার্সিটিতে আসতে বললাম। আজকে আমি একটা বাইক নিয়ে আসলাম আর পোশাক তো চেঞ্জ করেছি, এটা বলতে হবে না। চোখে তো একটা সানগ্লাস আছেই। একটু আমার আসল রূপে চলে আসলাম ভার্সিটিতে। আজকে গাড়ি ব্যাগের জায়গায় রয়েছে গিটার। গেট দিয়ে ভার্সিটিতে ঢুকলাম কালকের মতো। আজকেও সবাই ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে। দেখলাম নীলিমা
একা এক পাশে দাঁড়িয়ে আছে, আর খালকের ছেলেগুলো জিএস তারের গাড়ির পাশে চেয়ারে বসে আছে। মনে হয় আমার অপেক্ষা করছে। আমি বাইক নিয়ে গিয়ে নীলিমার পাশে দাঁড়ালাম। এমন সময় খালকের ছেলেটা বলে উঠলো, এই তুই ওইখানে না, সাইডে দাঁড়া। ভাই আমি তো নীলিমার পাশে দাঁড়াবো। কথাটা বলতেই সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো, এটা দেখার জন্য কার এত বড় সাহস যে জিএস গ্রুপের লোকদের সাথে মুখের উপর কথা বলে। আমি এটা দেখে চোখের সানগ্লাস খুলে ফেললাম। আমাকে দেখে তো সবাই অবাক, বিশেষ করে নীলিমা। খালকের ছেলেটা বলে উঠলো, কিরে, কালকে তো ছিলিস মদন কুমার খ্যাত, আজকে আবার নায়কের মতো কেমনে হলি? এতদিন ছিলাম ছদ্মবেশে, আর আজকে আমার আসল রূপে এসেছি। এই নীলিমা, এবার তো রাজি হয়েছিস আমাদের কথা মতো কাজ করতে? কালকে বললাম না, মরে গেলেও রাজি হব না। কিরে খ্যাত, ও তো রাজি হচ্ছে না। ভাই নীলিমা রাজি হলেও আমি করতে দিব না, আর আপনাদের সব ব্যবসা আমি লাটে তুলে দিব। কি, তুই এত বড় কথা বলিস? তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে মিথ্যে বলিস আর আমাদের হুমকি দিস? বলেছি, এখন কি করবি রে? দাঁড়া দেখাচ্ছি। বলেই ছেলেটা তার কিছু লোকজন পাঠালো আমাকে মারার জন্য। এদিকে আমার লোকজন চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল জিএস গ্রুপকে। যেই আমাকে মারতে আসবে তখন আমি পকেট থেকে আমার প্রিয় বার্মিসটা বের করে আস্তে আস্তে এগোতে লাগলাম। ওরাও আসতে লাগলো আমার দিকে। আমার কাছে এসে যেই একজন আমাকে মারার জন্য হাত উঠাতে যাবে, এমন সময় আমি তার হাতের তালুতে একটা পুঁচ মেরে দিলাম। সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে বসে পড়লো। এরপর আরো কয়েকজন আসলো আমাকে মারতে। তারা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সবার হাতে রয়েছে রামদা, হকি স্টিক, ব্যাট ইত্যাদি, আর আমার হাতে মাত্র একটা বার্মিস। আমি জুড়ে বললাম, আমার মেশিনটা নিয়ে আয়। কথাটা বলার সাথে সাথে বীরের মধ্য থেকে একজন ছেলে বের হয়ে আসলো, যাকে দেখে জিএস গ্রুপের লোকজন জায়গায় দাঁড়িয়ে গেল। এর কারণ হলো আমার পিছন থেকে এমকে গ্রুপের ডান হাত রাসেল বের হয়ে আসলো। আর এই এমকে গ্রুপ হলো মাফিয়া কিং এর গ্রুপ। এই গ্রুপটাও বাংলাদেশের পাওয়ারফুল গ্রুপ। রাসেল এসেই আমাকে বলতে লাগলো, ভাই আপনি ঠিক আছেন তো? আর এই নিন আপনার মেশিন। বলেই রাসেল আমাকে আমার শর্টগানটা দিল, যাতে সুন্দর করে আঁকা আছে এমকে। এটা আমার সবচেয়ে প্রিয় একটা গান, যেটা আমি সব সময় ব্যবহার করি। ভাই এই শহরে বাচ্চারে কি করব? তোর যা মন চায় কর। ওর কত বড় সাহস, ও আমার কলিজা নীলিমার উপর হাত দিয়েছে। আমি কথাটা বলেই পাশে তাকিয়ে দেখলাম নীলিমা কেমন বড় বড় চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি নীলিমার কাছে গিয়ে বললাম, নীলিমা চলো আমার সাথে, ওই দিকে একটু বসি। কি আপনি সেটা আগে বলেন। বাহ, একেবারে আপনিতে চলে গেল। আগে ওই দিকে চলো। আর রাসেল, আশেপাশে আমাদের আড্ডা দেওয়ার কোনো স্থান আছে? এটা সব কটাকে ওখানে নিয়ে রাখ, আর আমি রাতে এসে ওদের সাথে কথা বলবো। ওকে ভাই। তারপর আমি নীলিমাকে নিয়ে চলে গেলাম আমার প্রিয় বকুল গাছতলায়। তারপর নীলিমা বলতে লাগলো, কে আপনি? আর রাসেল ভাইয়ের মতো বড় একজন লোক আপনাকে ভাই বলে সম্মান দিল কেন? আরে আপনি করছো কেন? আগে যেমন তুমি করে বলতে, এখন তাই করে বলবে। ওকে? আগে বলেন আপনি কে? ওকে বলছি। তুমি কি কখনো এমকে এর নাম শুনেছো, যাকে মাফিয়া কিং বলে? এটা তো সবাই জানে। আর সেই গ্রুপের লিডার মনে হয় দুবাইয়ে থাকে। আমি হলাম মাফিয়া কিং এর লিডার। কি? আগে বলেননি কেন? আর আপনাকে আমি কত অপমান করেছি, মেরেছি, তখন কিছু বলেননি কেন? আসলে আমি এই গ্যাংস্টারকে ধরার জন্যই এই ভার্সিটিতে এসেছি, আর আমি তোমাকে কিছু করিনি। তার কারণ হলো তুমি রুহানের কথা এসে আমাকে অপমান করেছো, মেরেছো, তাই কিছু বলিনি। তুমি কিভাবে জানলে তারা এই ভার্সিটিতে আসবে? তারা শুধু এই ভার্সিটিতেই নয়, এই শহরের প্রায় সব ভার্সিটিতেই ড্রাগসের ব্যবসা করায়। এটাই ছিল ওদের লাস্ট টার্গেট। নীলিমা, একটা কথা বলার ছিল। কি কথা? আমি না তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? কি করবে মানে? কি করব বলো? আমাকে ভালোবাসবে। বাঁচতে পারি, 2 শর্তে। কি শর্ত বলো? আমাকে কখনো ভয় দেখানো বা মারা যাবে না। ওকে, আর একটা কি? আর একটা হলো এই ভার্সিটিতে কখনো আমার উপরে কোনো কথা বলা যাবে না। ওকে, ডান। এখন প্রপোজ করো। আই লাভ ইউ নীলিমা। আই হেট ইউ। এটা কেন বললে? এটা কোনো প্রপোজ হলো নাকি যে ভালো মতো উত্তর দিব? ওকে, তাহলে আবার ট্রাই করি। তারপর গাছ থেকে একটা ছোট্ট বুকল ফুল সহ ফুলের ডাল ভাঙলাম। তারপর নীলিমার সামনে হাঁটু গেড়ে বসে ফুলের ডালটা এগিয়ে দিয়ে বলতে লাগলাম, জানি না তোমাকে কতটা ভালোবাসি, জানি না তোমার পাশে কতদিন বেঁচে থাকতে পারবো। শুধু এইটুকুই জানি, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই ভালোবাসবো। তুমি কি হবে আমার পথ চলার সাথী? বলেই আমি চুপ করে রইলাম।
এর আগে কতজনকে প্রপোজ করেছো? কাউকে করিনি তো। কেন? তাহলে এত সুন্দর করে প্রপোজ করলে কেমনে? জানি না। আর ফুল নিয়ে কি আমাকে তুলবা নাকি হাঁটু গেড়েই বসে থাকবো? ও সরি ওঠো। কখনো কোনো মেয়ের দিকে তাকাবা না, ওকে? তাকাবো, কিন্তু বোন আর মায়ের দৃষ্টিতে। তাহলে তাকাবা, ওকে? ওকে। তুমি কি আমার একটা কাজ করে দিবা? কি কাজ? আজকে ভার্সিটিতে যা হলো তা যেন ভার্সিটির বাইরে না যায়। ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি যেন কথাটা কেউ জানতে না পারে। তারপর আমি আর নীলিমা মাঠে চলে আসলাম। সবাই যার যার ক্লাসে যাচ্ছে। একটু আগেই রাসেল জিএস গ্রুপের সকলকে নতুন আড্ডায় নিয়ে গেল। এদিকে নীলিমা সবাইকে বলতেছে, এই আজকে ভার্সিটিতে যা হলো তা যেন ভার্সিটির বাহিরে না যায়, আর যদি যায় তাহলে সব কটাকে গাছে ঝুলিয়ে এমন মারবো যে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবে। তারপর আমি গিয়ে বাইক নিয়ে আসলাম। আর নীলিমা যা করলো তাতে তো আমি মনে হয় আকাশ থেকে নিচে পড়লাম। আসলে আমি বাইক নিয়ে আসার পর। বাইকটা কার? কেন? এটা তো আমার বাইক। এতদিন কই ছিল? আগে তো দেখিনি। কালকে রাতে কিনেছি, আর এতদিন শোরুমে ছিল। আচ্ছা চলো আজকে আমরা ঘুরে আসি। চলো। তুমি পিছনে বসো আর আমি বাইক চালাবো। না বাবা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সরো তো। একথা বলেই সে আমার সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সে বাইকে বসে স্টার্ট দিল। তারপর আমাকে পিছনে বসিয়ে দিল এক টান। আর এটা দেখেই আমি যেন আকাশ থেকে নিচে পড়লাম। নীলিমা বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। শুধু বসে নই, পিছন থেকে ওকে জড়িয়ে ধরে আছি। রাস্তার সবাই আমাদের দিকে একবার হলেও তাকাচ্ছে। জীবনে আজকে প্রথম কোনো মেয়ে বাইকারের পিছনে বসলাম। লজ্জায় তো আমার পেট ফেটে যাচ্ছে। তার মধ্যে আমি আবার নীলিমাকে জড়িয়ে ধরে আছি। ব্যাপারটা কেমন আপনারাই বলেন। চলে আসলাম একটা পার্কে। নীলিমা বাইক থামালো। দুজনে মিলে চলে গেলাম পার্কের মধ্যে থাকা একটা ছোট গাছের সামনে। চারপাশে রয়েছে নানান ধরনের গাছ। আশেপাশে আমাদের মতো আরও প্রেমিক প্রেমিকা তাদের একান্ত সময় কাটাতে ব্যস্ত। আমি আর নীলিমা বসে পড়লাম একটা গাছের নিচে। তারপর আমরা দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বাসায় চলে আসলাম। আর নীলিমাও বাসায় চলে গেল। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আজকে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। জানি না কতদিন থাকবে আমাদের এই ভালোবাসা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সন্ধ্যার সময় কারো ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে। রাসেল বল। ভাই আপনি কই? কেন? আমি তো বাসায় আছি। আড্ডায় আসবেন না? আচ্ছা শুন, আমি তো আড্ডা দেওয়ার স্থানটা চিনি না, তুই আমাকে এসে নিয়ে যা। আমি তোকে আমার বাসার ঠিকানা মেসেজ করে দিচ্ছি। ওকে ভাই। রাসেল এসে আমাকে আড্ডায় নিয়ে আসলো। আমি এসে আমার গ্রুপের ছেলেদের দেখতে লাগলাম। দেখে বুঝলাম সবাই প্রায় নতুন। এটা দেখে আমি রাসেলকে বললাম, রাসেল এগুলো কোথায় পেলি? এদের তো আমি চিনি না। ভাই এইগুলো এই শহরে আমাদের লোকজন। ওহ, তাই এরা কি করে? ভাই এরা সাধারণ মস্তান, সেটেলমেন্টে কাজ করে। আমার গ্রুপের নতুন একজন সদস্য বলে উঠল, ভাই আপনি এতদিন আমাদের শহরে ছিলেন, আমাদেরকে বলতেন, কোনো কাজে লাগতে পারতাম। আরে এখন তো তোমরা আমার কাজে লেগেছো, তাই না? ভাই, আর এতদিন আপনাকে তো দেখিনি আমরা। দেশের বাইরে ছিলাম তো, তাই দেখোনি। ভাই চলেন ওইদিকে খবর নিয়ে আসি। আচ্ছা চলো দেখি ওই গ্রুপের লোকগুলো কই। চলেন ভাই, সবাইকে বেঁধে রেখেছি। তুই কি আমার বক্সটা এনেছিস? ভাই ওটা সবসময় আমার কাছেই থাকে। তারপর আমি রাসেল সহ আমার দলের সবাই মিলে চলে আসলাম সেই ঘরে, যেখানে নিশানকে আর ও লোকদের বেঁধে রাখা হয়েছে। এসে আমি রাসেলকে বললাম, রাসেল সবগুলোকে একসাথে জড়ো কর। রাসেল সবগুলোকে একসাথে এনে আমার সামনে রাখলো। আমি গিয়ে নিশানকে বললাম, নিশান তোদের গ্রুপের লিডারকে বল। মরে গেলেও বলবো না। আর তোর মতো সামান্য একটা পাতি নেতা জিএসকে শেষ করবে, এটা কখনো সম্ভব না। আমি পাতি নেতা নাকি সেটা তোর বস জানে, বুঝলি? যদিও আমি তোর বসকে কখনো দেখিনি। নিশান সময় থাকতে বলে দে তোদের লিডারকে, নাম কি ওর? বললাম না বলবো না। বলবি না তো? না বলবো না। তাহলে রেডি হ। রাসেল আমার বক্সটা নিয়ে আয়, আর বরফ আনতে বলিস না কিন্তু। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে আমার প্রিয় বক্সটা আর বরফ নিয়ে আসলো। রাসেল আমার গ্রুপের নতুনগুলা কি আমার সম্পর্কে কিছু জানে? হ্যাঁ ভাই জানে। এই তোমরা কি আমার শাস্তির ধরন দেখে সহ্য করতে পারবা? ভাই পারবো, দেখি আপনি কিভাবে শাস্তি দেন। ওকে দেখো, কেউ যদি ভয় পাও তাহলে কিন্তু দল থেকে বের করে দেব। তারপর আমি নিশানকে বললাম, নিশান তোকে আমি শেষবারের মতো বলছি, বল তোদের লিডারকে।
বললাম তো বলবো না কে আমার বস। ওকে, দেখি তুই কতক্ষণ না বলে থাকতে পারিস। বলেই আমি আমার বক্সটা করলাম। সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে কি আছে এই বক্সের ভিতর। আমি সেদিকে খেয়াল না করে বক্স থেকে একটা কালো কাচের বোতল বের করলাম। সেটাতে কি আছে তা শুধু আমি আর রাসেল জানি, আর কেউ জানে না। তারপর বের করলাম একটা স্ক্রুড্রাইভার, সাথে একটা হাতুড়ি আর লোহা বের করলাম, সাথে একটা মরিচের প্যাকেটও ছিল। তারপর আমি গিয়ে নিশানের হাতে পায়ে লোহা গেড়ে দিলাম। এতে করে সে জোরে চিৎকার দিয়ে উঠল। তখন আমি আবার বললাম, নিশান এখনো সময় আছে, বলে দে তোদের লিডারকে। তোর যা ইচ্ছা কর, আমি বলবো না। তাই আমি আবার লোহাটা তুলে আবার তার পাশেই মারতে লাগলাম। এবারও সে চিৎকার দিয়ে উঠল। আমি আর জিজ্ঞেস না করে একের পর এক লোহা তার পায়ের উপর গেড়ে গেড়ে এক প্রকার গর্ত করে ফেললাম। এখনো নিশান মুখ খুলল না। তাই আমি বলতে লাগলাম, দেখ নিশান, তুই কিন্তু আমার দেওয়া শাস্তি সহ্য করতে পারবি না। তাই বলে দে তোর লিডারের পরিচয়। তোর যা ইচ্ছা কর, আমি বলবো না আমার বসের পরিচয়। ওকে, এই রাসেল আমার বোতলটা নিয়ে আয়। রাসেল এসে আমাকে কালো বোতলটা দিয়ে দিল। আমি বোতলটা নিয়ে নিশানের পায়ের কাছে গিয়ে বোতল থেকে কিছু তরল পদার্থ ঢেলে দিলাম। সাথে সাথে নিশান তো গলাকাটা মুরগির মতো লাফাতে লাগলো। লাফাতে লাফাতে চেয়ার সহ সে পড়ে গেল। পড়ে গিয়ে কাতরাতে লাগলো। এদিকে আমার দলের নতুনগুলোর মধ্যে সবাই হয়তো বুঝতে পেরেছে যে বোতলে কি ছিল। তাই একজন তো যেখানে ছিল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর অন্যগুলো তো চোখ বন্ধ করে নিয়েছে। আসলে বোতলের মধ্যে অ্যাসিড ছিল। এরপর আমি যা করলাম তা দেখে তো সবাই বাহিরে চলে গেল। আসলে আমি নিশানের পায়ে অ্যাসিড দিয়ে তার উপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার তো সে আহ বলে চিৎকার দিল অনেক জোরে। আমি তো তার চিৎকার শুনে আরও একটু অ্যাসিড দিলাম, তার উপরে একটু মরিচের গুঁড়া। এবার আর নিশানকে পায়কে, সে তো আহ করে উঠেছে। তারপর আমি আবার তাকে বললাম, কি রে নিশান, এখনো কি বলবি না কে তোর লিডার? তোর যা ইচ্ছা কর, আমি বলবো না আমার বসের পরিচয়। ওকে, তাহলে এবার নতুন থেরাপির জন্য প্রস্তুতি নে। বলেই আবার আমি তার অন্য পায়ে ঠিক আগের মতো গর্ত করলাম। সে তো চিল্লাতেই আছে। তারপর আমার বক্সের কাছে গেলাম, গিয়ে আবার একটা ছোট্ট কাচের বোতল নিয়ে আসলাম। আমি এবার বোতলটার মুখ খুললাম। তারপর আমি বোতল থেকে একটু চামচ দিয়ে তুলে পায়ের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিলাম, আর রাসেলকে বললাম নিশানের হাত খুলে দিতে। এরপরই খেলা শুরু হলো। আমি সবাইকে ভিতরে ডেকে নিয়ে আসলাম। সবাই এসে দেখলো যে নিশান চিৎকার করছে আর লাফালাফি করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এত চুট নিয়ে সে কেমনে লাফালাফি করছে। আসলে আমি নিশানের পায়ে যে গতটা করলাম সেটাতে এক চামচ বিলাই চিমটি বোতল থেকে বের করে দিয়েছি। তাই সে নাচানাচি শুরু করেছে। আমি সহ আর বাকিদের নিয়ে ওই রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। তারপর রাসেলকে বললাম, রাসেল, যে অজ্ঞান হয়েছে সে কই? ওরে বাসায় পাঠিয়ে দিচ্ছি। ওরে আবার পরে নিয়ে আসিস সুস্থ হলে। ভাই একটা কথা বলি। বলো, কি বলবা? আপনাকে কে এইরকম সুন্দর করে শাস্তি দেওয়ার স্টাইলটা শিখেছে? আমি নিজেই শিখছি। এরকম আরো অনেক শাস্তি দেওয়ার স্টাইল আমার শিখে আছে। আমাদের দেখাবেন ভাই একটু? তোমরা তো ভয় পাও। ভাই আমরা তো এর আগে কখনো এমন ভয়ানক শাস্তি দেখিনি, তাই একটু ভয় পেয়েছি। ভাই ওদের একটু একটু করে দেখাই, তাহলে ভয় কেটে যাবে। ওকে দেখাবো। এখন আমি বাসায় চলে যাব। ভাই আমি কি আপনাকে বাসায় দিয়ে আসবো? আরে না, আমি একাই যাব। তুই এখানে থাক। আর নিশান হয়তো এতক্ষণে বরফগুলো ওর পায়ে লাগিয়ে শেষ করেছে। তুই ওর থেকে কথা বের করিস, আর না পারলে আমি কালকে আবার নতুন স্টাইলে শাস্তি দেব। ওকে ভাই। তারপর আমি চলে আসলাম বাসায়। আসার সময় খাবার কিনে আনলাম। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম। এসে খাটে শুয়ে নীলিমার কাছে ফোন দিলাম। একটু পর সে ফোনটা পিক করলো। হ্যালো সোনা, কি করো? এই তো খেয়ে এসে নিজের রুমে শুয়ে পড়লাম। তুমি খেয়েছো? একটু আগেই খেয়ে এসে শুয়ে তোমাকে ফোন দিলাম। তা এতক্ষণ পর আমার কথা মনে পড়লো? আরে না, তোমাকে কি ভুলা যায়? একটা কাজ করতে গেছিলাম। কি কাজ করতে গেছিলে? আরে নিশানের সাথে কথা বলতে, যাতে জানতে পারি কে ওর লিডার। কিছু জানতে পারলে? না, শালা যে এত কিপটা, মুখ দিয়ে একটা কথাও বের করলো না। নীলিমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তারপর রাকিবকে ফোন দিলাম। কিরে শালা রাকিব, কি করছ? কে বলছেন? দূর শালা, ফাজলামি বাদ দিয়ে বল কি করিস? শুয়ে আছি। ওহ আচ্ছা, তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস নাকি? আসলে আপনি কে?
আরে শালা, আমি অভি। কালকে একটু তাড়াতাড়ি কলেজে আসেন তো, কেন? কাজ আছে। আচ্ছা ওকে। বুঝলাম না হালায় আজ কেন এমন কইরা কথা কইল। পরের দিন আবার হিরোর মতো করে সেজে ভার্সিটিতে গেলাম, কারণ এখন সবাই আমাকে চিনে। কারণ কালকে আমি কয়েকজনকে পিটাইছিলাম, তাই আমি গিয়ে বাইকটা বকুল গাছের নিচে রেখে রাকিবের কাছে গেলাম। আসার সময় নীলিমাকেও আসতে বলেছি। রাকিব আর নীলিমা বসে বসে গল্প করছে। আমি আসতে দেখে নীলিমা বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? আমি কি জানি, রাকিবই তো আজকে তাড়াতাড়ি আসতে বলেছে। আমি আজকে তাড়াতাড়ি আসতে বলেছি। কিসের জন্য তাড়াতাড়ি ডাকছিস বলতো শুনি? ভাই, আপনার আসল পরিচয় কি? আব্বে হালা, আমি তোর বন্ধু অভি। তাহলে কালকে রাসেলের মতো বড় মাফিয়া আপনাকে ভাই বললো কেন? আরে সেটা বড় একটা কাহিনী, তোকে পরে বলবো। আর একবার যদি আমাকে আপনি করি বলছিস তো দেখবি তোকে কি করি। রাকিব, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ওকে আপু, চলো আজকে ঘুরতে যাই সবাই মিলে। অভি, তুমি কি যাইবা? রাকিব, তোর বউ যাবে? বললে মনে হয় যাবে। তাহলে ফোন করে দেখ যাবে কিনা। ওকে। বলেই ও ফোন করার জন্য পাশে চলে গেল। অভি চল, রুহিকে ওর বাসা থেকে নিতে হবে। তারপর আমরা তিনজনে রুহির বাড়ির সামনে থেকে রুহিকে নিয়ে চলে গেলাম ঘুরতে। বিকেলে চলে আসলাম বাসায়। আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম, যার নামও মনে নাই। বাসায় আসার আগে নীলিমাকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসেছি। বাসায় এসে খাওয়া দাওয়া গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চলে গেলাম আড্ডায়। সেখানে গিয়ে দেখি সবাই খেলেম খেলায় ব্যস্ত। আমাকে আসা দেখে সবাই সালাম দিল। আমিও সালামের উত্তর নিয়ে রাসেলকে বললাম, কিরে রাসেল, নিশান কি কিছু বলেছে? না ভাই। ওকে, না বললো, আজকে রাতেই সব বলে দিবে। আজকে তো দেখ কি করি। চল এবার নিশানের কাছে যাই। চলে আসলাম নিশানের কাছে। নিশানকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে। তারপর কোনো কথা না বলে একটা টেপ নিয়ে সোজা নিশানের মুখে মেরে দিলাম। তারপর একটা প্লাস হাতে নিলাম। সে নাড়াচাড়া করতে পারছে না। আমি গিয়ে ওর দুই নাক প্লাস দিয়ে চেপে ধরলাম। চাইলে আমি হাত দিয়েও ধরতে পারতাম, কিন্তু তাতে সে নড়াচড়া করতে পারতো, কোনো অসুবিধা হতো না। প্লাস দিয়ে ধরলে সে যত নড়বে ঠিক ততটাই ব্যথা পাবে। নাকমুখ বন্ধ থাকার ফলে সে নিঃশ্বাস নিতে পারেনি, বিদায় চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর সব খুলে দিলাম। এরপর যা করলাম তাতে সব বলতে শুরু করলো। আসলে আমি কালকের মতো করে আজকেও তার দুই পায়ে দুইটা গর্ত করলাম। তারপর অ্যাসিড, মরিচের গুঁড়া, বিলাই চিমটি একসাথে দিয়ে দিলাম। হাত থেকে রক্ত পড়তে লাগলো। নিশান্ত সেখানে হাত দিতে পারছে না, কারণ তার দুই হাতেই গর্ত করে দিয়েছি। সে সহ্য করতে না পেরে, ভাই আমি সব বলবো ভাই, আগে আমাকে একটু বরফ এনে দিন। রাসেল, ওর হাতের কটটাতে বরফ এনে লাগিয়ে দে। ওকে ভাই। এখন বল, তোকে কে পাঠিয়েছিল আর তোদের লিডারকে? ভাই আমাদের লিডার তো দেশের বাইরে থাকে, আর এখানে আমাদেরকে লিড দেয় রূপক ভাই। এ কি সেই রূপক যে মন্ত্রীকে মেরেছিল? ভাই, এই রূপক ভাই মন্ত্রীকে মেরে আফ্রিকায় চলে গিয়েছিল। তাহলে এই রূপকই তোদের বসকে চিনে, তোরা চিনিস না? ভাই। পুলিশ কি জানে যে রূপকই মন্ত্রীকে মেরেছে? এটা তো সবাই জানে, কিন্তু কেউ কিছু করতে পারে না। কেন? কারণ হলো আফ্রিকার ডন তাকে প্রমোট দিয়েছে। ওহ, এখন রূপককে কোথায় পাবো বল? তবে কোথাও যাওয়া লাগবে না রে কুত্তার বাচ্চা। কিরে শালা, হঠাৎ করে আবার তোর এত সাহস কই থেকে আসলো? আমি রূপক ভাইকে এখানে আসতে বলছি, বুঝছিস? মরবি তো একটু জেনেই মর, কে জিএস গ্রুপের লিডার। রূপক ভাই এসে তোকে সব বলবে। ওকে ফাইন, কিন্তু নিশান, তুই যে আমাকে গালি দিয়ে অনেক বড় ভুল করলি, এবার তার মাসুল দে। বলেই আমি ওর মুখের মধ্যে অ্যাসিডের বোতলটা থেকে অ্যাসিড ঢেলে দিলাম। ভাই, এ তো কোনো কথা বলতে পারছে না, শুধু গল গল করছে। ওর মুখে মরিচের গুঁড়া ঢেলে দে। ওর কত বড় সাহস, সে অভি তালুকদারকে গালি দেয়। ভাই, ওকে তো এমনিতেই মরতে হবে। মরবে, এটা সত্যি, কিন্তু আমাকে বকা দেওয়ার ফল তো নিশ্চয়ই ওকে পেতে হবে। ঢেলে দে মরিচের গুঁড়া। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে মরিচের গুঁড়া ঢেলে দিল। মরিচের গুঁড়া ঢেলে দেওয়ার সাথে সাথে নিশানের হাত পা খুলে দিলাম। হাত পা খোলার সাথে সাথে সে নিজেই হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তার হাতে যে কত রয়েছে তার কোনো বকক্যাপ নাই, কিন্তু আফসোস, সে আর চাইলেও বাঁচবে না, কারণ এতক্ষণে অ্যাসিড তার গলার শিরা দিয়ে নেমে পেট অবধি পৌঁছে গেছে। ভাই, আপনি কি
রূপকে চিনেন? আরে না, একবার মনে হয় খবরের কাগজে পড়েছিলাম। ও, কিন্তু নিশান্ত বলল আজকে নাকি রূপ আসবে। বললো তো তাই, কিন্তু আমার মনে হয় আজকে সে আসবে না, কারণ আসলে সে এতক্ষণে এসে যেত। এমন সময় বাহির থেকে কয়েকটা গুলি চলার শব্দ শুনতে পেলাম। ভাই, রূপ মনে হয় এসে গিয়েছে। আমরা এখানে কতজন আছি রে? 25-30 জন তো হবেই। ওকে, গুড। সবাইকে রেডি হতে বল। ওকে ভাই, আর আপনি বার্নিজ আর মেশিনটা নেবেন না। দিয়ে যা। তারপর রাসেল সবাইকে অ্যালার্ট করে দিল যে রূপকর দলবল নিয়ে এসেছে। সবাই তখন নিজের পজিশনে দাঁড়িয়ে গেল, যা ছিল আমার পরিকল্পনা। আমি সকলকে এই আড্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লুকিয়ে থাকার স্থান দেখিয়েছি। আমি আর রাসেল দুজনে বসে বসে ক্যারাম খেলতেছি। রাত আনুমানিক 10:30 উপরে বাজে। হঠাৎ করে কে যেন আমাদের আড্ডার দরজায় কয়েকটা গুলি করে এবং সাথে সাথে দরজার চিরকিনিটা উড়ে এসে পড়ে মেঝেতে। আমি আর রাসেল তখনও ক্যারাম খেলতেছি। এদিকে রূপক ওর দরবল নিয়ে রুমে ঢুকে রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে দেখে ও লোক নিশান মেঝেতে পড়ে আছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম, ওরা মনে হয় 40 থেকে 45 জনের মতো হবে। আর আমি নিশানের সাথে সাথে যাদেরকে ধরেছিলাম ওদেরকে আমি অন্য এক জায়গায় নিয়ে রেখেছি। এখানে থাকলে আমাদের জন্য বেশি ক্ষতিকর হয়ে যেত। এতে করে রূপকের লোকজন আরো বেড়ে যেত। হঠাৎ করে রূপক সহ ও লোকজন আমার আর রাসেলের দিকে গুলি করতে লাগলো। আমি আর রাসেল বুট দিয়ে নিজেকে সুরক্ষিত করে ফেলি। এটা আমাদের বিশেষ করে বানানো বুট, বুলেট প্রুফ। হঠাৎ করেই লাইট অফ হয়ে গেল। এতক্ষণে আমি ওদের রূপক সহ ও লোকজনের পজিশন মুখস্থ করে ফেলেছি। আমার সাথে সাথে রাসেলও তাই করলো। আমি আর রাসেল লাইট অফ হওয়ার সাথে সাথেই গুলি ছুড়তে লাগলাম। রুমের মধ্যে খালি গুলির শব্দ চলছে আর রূপকের দলের ছেলেরা নিচে পড়ে যাচ্ছে। ওরা রুমের চারিদিকে গুলি চালাতে লাগলো। হঠাৎ করে আমি নিচে অনুভব করলাম আমার পায়ের নিচে কেমন যেন ভিজা ভিজা। গুলির শব্দ কেমন যেন কমে গেল। আমি জুড়ে বললাম, লাইট অন কর। সাথে সাথেই লাইট অন হলো। তারপর আমি সামনে তাকিয়ে দেখলাম যে রূপকের দলের আর মাত্র 7 জন ছেলে বেঁচে আছে। আর রূপকের পায়ে আর রানে 2টা গুলি লেগেছে। আর আমার পায়ের নিচে ভিজা অনুভব করলাম। এটা হলো আমার রক্ত। আমার হাতে গুলি লেগেছে। আমার লোকজনগুলো এতক্ষণে রূপক সহ ও লোকজনকে ঘিরে ধরেছে। আর আমি পকেট থেকে রুমালটা বের করে নিজের হাতে বেঁধে নিলাম। আর রাসেল এটা দেখেই তো আমাকে বলতে লাগলো, ভাই আপনার কি হয়েছে? আরে কিছু না, চল আগে রূপকের কবরটা নিয়ে আসি। ভাই আপনার তো গুলি লেগেছে, চলেন আগে হাসপাতালে নিয়ে যাই। আরে তুই টেনশন করিস না, আমি ঠিক আছি। ভাই রক্ত পড়ছে তো। আরে কিচ্ছু হবে না, এখন চল এদের আগে দেখি। বলেই রূপকের কাছে গিয়ে আমি বলতে লাগলাম, রূপক ভাই, আসসালামু আলাইকুম। কুত্তার বাচ্চা, তুই নিশানকে মেরেছিস তাই না? ভাই ভালো মতে সালাম দিলাম, আর আপনি গালাগালি করছেন। তুই জানিস তুই কার লোককে মেরেছিস? ভাই আমি কার লোককে মেরেছি একটু বলবেন? তুই আফ্রিকার বড় ড্রাগ ব্যবসায়ী ক্যারিও কারলো এর লোকদের ওপর হাত তুলেছিস। এবার তুই আর বাঁচতে পারবি না। কিন্তু কি ভাই? তুই যদি চাস আমি তোকে আমাদের দলে নিতে পারি, আর জীবনটাও বেঁচে যাবে। আর আমি যদি না যাই আপনাদের দলে, তাহলে মেরে ফেলবে আমাকে? তুই জানিস তার সাথে কত বড় বড় লোকজনের সম্পর্ক আছে? ভাই আপনি জানেন আমি কে? জানি তো, তুই মাফিয়া কিং এর ডান হাত। নিশান বলেছে। হাসছিস কেন? আমি মাফিয়া কিং এর লিডার। কি? তুই সেই অভি তালুকদার যে কিনা দুবাইয়ের ডন ফিরোজকে মেরেছিস? কি মনে হয়? আমার বিশ্বাস হয় না। রাসেল, ফিরোজের ভিডিওটা দেখাতো। রাসেল এসে ফোন বের করে ফিরোজের ভিডিওটা দেখাতে লাগলো। রূপক ভিডিও দেখে চুপ করে আছে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমি একটু পর ফিরোজের কাহিনী বলবো। এখন আগে রূপকের সাথে কথাটা শেষ করে ফেলি। আচ্ছা ভাই, কি করলে আপনার বস এদেশে আসবে? আমি যদি ফোন করে বলি তাহলে চলে আসবে। ওকে, ফোন কর তাড়াতাড়ি। বস আসলে তুই বাঁচতে পারবি না রে, আর আমি ফোন করব না। গুড বাই, তোর বেঁচে থাকার কোনো দরকার নাই। বলেই রূপকের চোখ আর মুখের মধ্যে 4টা গুলি করে দিলাম। রূপককে এত সহজে মারার কারণ হলো যে এখন আমি খুব সহজেই কেরিয়া কালুর খবর পেয়ে যাব। এখন এমন হতে পারে সে দেশে আসবে, কারণ এদেশে তার মেইন হাত রূপক মারা গেছে। তারপর আমার লোকদেরকে বলি যে শহরে বড় বড় 2 জায়গায় রূপক আর নিশানের লাশ দুটো ফেলে আসতে।
এতে করে খুব সহজেই কালু খবর পেয়ে যাবে যে তার দুজন লোক মারা গেছে। চলে আসলাম আমার নিজের বাসায়। তারপর গোসল করে শুয়ে পড়লাম। অনেকদিন পর আজকে 2টা খুন করলাম। আসলে আমি সহজে কাউকে খুন করি না। আমি এই কালু এর গ্যাংকে অনেক দিন ধরে ফলো করছি। এরা ভার্সিটিতে বিভিন্নভাবে ড্রাগস বিক্রি করে। অনেক বিলিয়ন স্টুডেন্ট এই ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়ালেখা শেষ করে। অনেক সময় ড্রাগস কেনার টাকা না থাকায় তারা খুনও করে। এদের সব কিছুর মূল কারণ হলো এই ড্রাগস। তাই আমি অনেক দিন ধরে এই ড্রাগসের গ্যাংকে ধরার জন্য আবার বাংলাদেশে ফিরে এসেছি। এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে টিভিটা ছেড়ে দেখি সময় চ্যানেলের হেডলাইনে বড় করে লেখা আছে, দেশের শীর্ষ 2 মাফিয়াকে মেরে ফেলে আবাসিক এলাকায় ফেলে রাখা হয়েছে। কে বা কারা এই কাজটি করলো তা এখনো জানা যায়নি। আমি খবরটা দেখে একটা মুচকে হাসি দিলাম। এমন সময় আমার ফোনে একটা SMS আসে, যাতে লেখা ছিল, রূপককে মেরে তুই ঠিক করলি না অভি, এর শোধ আমি হাড়ে হাড়ে নিব। এটা দেখে তো আমার চুপ কপালে উঠে গেছে। হারে ভাই, বয়ে নয়। এটা তো আমি আর আমার কয়েকজন লোক ছাড়া কেউ জানে না যে আমি রূপকা নিশানকে মেরেছি। তাহলে কে এই SMS দিল? এমন SMS আসা তো ভালো কথা নয়। তাহলে কি আমার জানা ছাড়াও কোনো লুকানো শত্রু আছে নাকি? কিন্তু জানা শত্রুর চেয়ে লুকানো শত্রু অনেক ভয়ানক হয়। তাহলে কি আমারও সেই শত্রু তৈরি হয়েছে? না না, আমি আর ভাবতে পারছি না। যা হবার হবে, এখন ভার্সিটিতে যাই। চলে আসলাম ভার্সিটিতে। এসে বকুল গাছের নিচে বসে থেকে রাকিবকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। তারপর দিলাম নীলিমাকে ফোন। হ্যালো নীলিমা। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু তোমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে কেন? আর একটু ঠান্ডা পানি খাইছিলাম তো, তাই এমন হয়েছে। কই তুমি এখন? আমি তো ভার্সিটিতে এসেছি। তুমি কখন আসবে? আজকে তো আমি আসবো না, আজকে আমাদের গ্রামের বাড়ি যাব। কি? গ্রামের বাড়িতে কেন যাবে? আমার একটা ভাই মারা গেছে, তার। ওহ সরি, আমি বুঝেছি। তা কবে আসবে বলো? এই তো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। আচ্ছা, এখন একটু আমার সাথে দেখা করতে পারবা? না, এখন তো আমরা গাড়িতে উঠবো। ওহ, দেখে শুনে যে, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। 2-3 দিন নীলিমার সাথে দেখা হবে না। আচ্ছা যাই হোক, 2 দিন আর 3 দিন তো আর বেশি কিছু না। একটু পর রাকিব চলে আসলো। রাকিব আসার পর দুজন একসাথে ক্লাসে গেলাম। আমি ভার্সিটির সব ক্লাস করে বাসায় চলে আসলাম, আর রাকিবও চলে গেল ওর বাসায়। বাসায় এসে আমি ভাবছি সেই নাম্বারটা কার যে আমাকে থ্রেট দেয়। দেখি ফোন দিয়ে কিছু জানতে পারি কিনা। তাড়াতাড়ি ফোন দিলাম, কিন্তু ফোন দিতে দেরি হয়েছে, কারণ নাম্বারটা বন্ধ। ব্যাপার না, রাসেলকে দিয়ে সব ডিটেলস বের করে নিব। এখন একটু নীলিমার কাছে ফোন দিই। তারপর নীলিমার সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। একটু খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে কেটে যাচ্ছে দিনকাল। কিন্তু এখনও খালু এদেশে আসেনি। কিন্তু তার ড্রাগসের ব্যবসা এখন আরও বেশি হচ্ছে। এর কারণ কি সেটা এখনও আমি বুঝতে পারছি না। আর সেই SMS-টা যা নাম্বার থেকে এসেছিল সে মারা গেছে। এর থেকে বেশি কিছু জানতে পারিনি। নীলিমা এখন আমার মতো আমার দলে লিড দেয়। ইদানিং দেখছি আমাদের ভার্সিটিতেও ড্রাগসের চলাচল দেখা যাচ্ছে, কিন্তু আমি তো কিছু বলতে পারি না, কারণ এটা তো আপনারা সবাই জানেন। 3 দিন পর আজ ভার্সিটিতে আসলাম। এসে দেখি নীলিমা আমার আগেই বকুল গাছের নিচে এসে বসে আছে। আমি নীলিমার কাছে আসলাম। তখন নীলিমা বলতে লাগলো, আচ্ছা অভি, তুমি বিশ্বাসঘাতককে কি করো? আমি কিছু করি না, তাকে ভালো হওয়ার একটা সুযোগ দেই, কিন্তু সেই সুযোগটা আমি বলে দেই না। আচ্ছা নীলিমা, একটা কথা বলি। এতে অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, আমাদের ভার্সিটিতে এখন দেখছি বাইরের লোকদের আনাগোনা আর ড্রাগসের গন্ধ পাওয়া যায়। এর কারণ কি? আসলে না, মানে এটার কারণ তো আমি জানি না। নীলিমা কেমন যেন কথাটা আমতা আমতা করে বলল। ওহ, আমি কি আর খোঁজ নিব? আরে না, আমি আছি তো। আর তোমাকে তো আগেই বলেছি এই ভার্সিটিতে তুমি কোনো পাওয়ার প্রয়োগ করতে পারবা না। আচ্ছা, তুমি একটু খোঁজ নাও কে এসব করছে। আচ্ছা চলো, আমরা কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? চলো। তারপর আমরা দুজনে মিলে ঘুরতে গেলাম। বিকেলে বাসায় ফিরতেই রাসেলের ফোন। রাসেল বল, কি খবর? ভাই, একটা খবর পেয়েছি। কি খবর রে? এখন এই ড্রাগসের ব্যবসা করছে, তার খবর পেয়ে গিয়েছি। কে সে? বল তাড়াতাড়ি। ভাই, সে হলো লেডি কিং গ্রুপের লিডার। এই কিং গ্রুপটা আবার কার? আগে তো কখনো এই নামটা শুনিনি ভাই। আমিও শুনিনি।
এই নামটা এর আগে। তবে আমি এটা শিওর একটা মেয়ে ওই দলে তাকে লিড দেয়। হতে পারে। আচ্ছা তুই কুজ লাগা আর দেখিস কালু শালার দেশে আসবে কবে। ওকে ভাই, আর আপনি কি রাতে আড্ডা দিতে আসবেন? না রে, এখন তো কোনো কাজ নেই। ভাই একটা কথা ছিল। বল। চলেন না একদিন বাড়ি থেকে ঘুরে আসি। রাসেল, এসব কথা রাখতো, আমার কাজ আছে, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। আবার 10 বছরের পুরনো কথা মনে পড়াই দিল। হেই রাসেল, আমি আমার 10 বছরের পুরনো স্মৃতিটাকে ভুলে যেতে চাই, কিন্তু কিছু কিছু লোকের জন্য তা হয়ে ওঠে না। এই বিশাল অতীতটা জুড়ে আছে আমার জীবনের কয়েকটা কালো মুহূর্ত, যা কখনো চাইলেও ভুলতে পারবো না। একটু ভুলে গেলেই কেউ না কেউ আবার সেই মুহূর্তের খরা নাড়াবেই। আমি সেটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই, কিন্তু পারি না। আজও আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথম কলেজে যাই। মা আমাকে নিজে এসে কলেজে নামিয়ে দিল, এবং সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার বাবা। আমাদের দিন খুব একটা ভালো যাইত না, এতে আপনারা আবার ভাইবেন না যে টাকা পয়সার অভাব ছিল। কোনো কিছুর অভাব ছিল না, আমাদের শুধুমাত্র একটু সুখের অভাব ছিল। সব সময় আমাদের বাড়িতে বাবা আর মায়ের একজন আরেকজনের সাথে ঝগড়া লেগেই থাকতো। আমার কিছুই করার ছিল না, আমি শুধু নীরব দর্শকের মতো দেখে যেতাম। এসব ভাবছি এমন সময় আমার ফোনে একটা কল আসে। ফোনটা বের করে দেখি রাকিব ফোন দিয়েছে। রাকিব, বল। কি রে, কই তুই? বাসায় শুয়ে আছি। কোনো প্রবলেম হয়েছে কি? তুই তাড়াতাড়ি আমাদের বাসায় আয় তো। আরে কি হয়েছে সেটা তো বলবি। আরে তুই আসলেই দেখতে পারবি। ওকে, আসতেছি। তারপর চলে গেলাম রাকিবদের বাড়িতে। সেখান থেকে রাকিব আমাকে নিয়ে কই জানি যাচ্ছে। আরে কই যাবি সেটা তো বল। আমরা এখন ঢাকায় যাব, বুঝলি? আরে সেখানে কেন যাব? আর কোনো কাজ থাকলে বল। একটা কাজ আছে যা তুই ছাড়া আর কেউ করতে পারবে না। কি কাজ সেটা তো বলবি। আরে শালা, তুই গেলেই দেখতে পারবি। এখন চুপচাপ বাইক চালা। জানি না এই শালায় আবার কই নিয়ে যাচ্ছে, কিছু বলছেও না, কেমন যেন চটপট করছে। আর তার সাথে অস্থিরতা তো আছেই। আমি তাড়াতাড়ি বাইক চালাতে লাগলাম। কোথায় যাব বল। দেওয়ান টেকেই যা। আরে সেখানে কেন? ওটা তো গুন্ডাদের আড্ডা। ভাই, ওরা রুহিকে আটকে রেখেছে। কারা আটকে রেখেছে? আর কেনই বা আটকে রেখেছে? আরে রুহির বাবা। আমার আর রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনেছি, সেটা দখল করে আছে। তারপর রুহির বাবা তাদের সরে যেতে বলেনি। এটা দেখে তিনি পুলিশকে আনলেন, আর পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। তো এখন কি হয়েছে? গুন্ডাগুলো বিকেলে জেল থেকে ছাড়া পেয়ে এসেছে। রুহির বাবা আর মাকে মারধর করে, রুহিকে ধরে নিয়ে গেছে। আমি তাহলে তোকে এখন কিভাবে সাহায্য করি বল। মানে কি বলছিস তুই? আরে আমি কি গুন্ডা না মাফিয়া যে ওদের কাছ থেকে তোর বউকে বাঁচাবো? দেখ, এখন কিন্তু মজা করার সময় না। আমি কে? আমি জানি কে তুই। নীলিমা আমাকে সব বলেছে। চালা মদন, সব যখন জানিস তাহলে আমাকে আগেই বলতি, বাসায় বসে থেকেই সব সমাধান করে দিতাম। আগে রুহিকে বাঁচা প্লিজ, তারপর যা বলার বলিস। আগে রুহিদের বাসায় ওর বাবা মায়ের কাছে চল। কেন? আর রুহির কি হবে? চালা, তুই কি জানিস যে ওরা কোথায় রুহিকে আটকে রেখেছে? না, জানি না। চলে আসলাম বাসায়। তারপর সব ঠিকানা নিয়ে গেলাম রুহিকে আনতে। সেখানে গিয়ে দেখি একটা টিনের ঘর, খুব বড়। সেটার ভিতর থেকে কয়েকজন লোকের হাসাহাসির শব্দ আসতেছে, মনে হয় ক্যারাম খেলছে। আমি গিয়ে দরজাটা খুললাম, তারপর ভিতরে চলে আসলাম। আমার পিছু পিছু রাকিবও চলে আসলো। রাকিবের পিছু পিছু আরো একজন ঢুকলো। ভালোভাবে খেয়াল করে দেখলাম, আরে এটা তো রুহির বাবা। আমি সামনে গিয়ে দেখি রুহিকে একটা বাঁশের গুঁড়ায় বেঁধে রেখেছে। আমি এগিয়ে গেলাম গুন্ডাদের দিকে। গিয়ে দেখি সবাই ক্যারেম খেলতেছে। সেখানে পুরো অন্ধকার, শুধুমাত্র বোর্ডের চারপাশ ছাড়া। আমি গিয়ে একটা ছেলেকে ডাক দিলাম। সে আমার কাছে এসেই বলতে লাগলো, কে রে তুই? এখানে কি করছিস? ভাই, আমি ওই মেয়েকে নিতে এসেছি, আপনার বসকে একটু ডেকে দিবেন? এই যা এখান থেকে, বস নাই, পরে আসিস। ভাই, অনেক দূর থেকে এসেছি, একটু ডেকে দিন না প্লিজ। আরে বললাম না পরে আসিস। আমরা কথা বলছি, এমন সময় আরো একজন বলে উঠলো, কিরে কি হয়েছে আর কে এসেছে? ভাই, কে এসেছে মেয়েটাকে নিতে? ওনাকে যেতে বল। সে নাকি আপনার বাবার সাথে দেখা করবে। ভাই, অনেক দূর থেকে এসেছি, রুহিকে ছেড়ে দিন। ছাড়বো? যা এখান থেকে। এই ওরে বের করে দে তো।
ওকে ভাই। বলেই সে এসে আমার কলার ধরে বাহিরে টানতে লাগলো। আমার তো রাগ উঠে গেল। ভালো করে বললাম, শুনলো না। তাই দিলাম বাহাত দিয়ে একটা চর। টাস করে শব্দ হলো, সাথে সাথে ছেলেটার কান দিয়ে রক্ত পড়তে লাগলো। সবাই আমার দিকে তাকালো। আমি আবার বললাম, তোদের বসকে ডাক দে, আর না হয় ফোন দিয়ে আসতে বল। কেউ আমার কথা শুনলো না, উল্টো আমাকেই মারতে এলো। আমিও সবগুলোকে কয়েকটা দিলাম। তখন ছেলেটা বলে উঠলো, বাবা তো এখন কি জানি কাজে গেছে। ফোন করে বল দাদা এসেছে। আমাকে মেরেছিস, আবার আমার বাপকেই ডাকতে বলেছিস? তাড়াতাড়ি ডাক। বাবা এলে তুই বাঁচতে পারবি না। তাড়াতাড়ি ডাক। ওকে, তুই দাঁড়া। আমরা বসে আছি। রাকিব গিয়ে রুহিকে আনলো। একটু পর কেউ একজন এসে আমার পা দুটি জড়িয়ে ধরলো। আরে এ তো আমার দলের লোক ছিল। এর নাম তো বাদশা ভাই। পা ধরে বলছে, দাদা সে ভুল করেছে, মাফ করে দিন। আপনাকে হয়তো চিনতে পারেনি, প্লিজ দাদা কিছু মনে করিয়েন না। বাবা তুমি সামান্য একটা ছেলের পা ধরছো কেন? আর এ আমাদেরকে মেরেছে। এইদিকে আয়, তাড়াতাড়ি দাদার পা ধর, যদি প্রাণে বাঁচতে চাস। ভাই তুমি উঠো। দাদা আগে আমার ছেলেদের মাফ করে দাও, তারপর উঠবো। বাবা ওঠো, আজকেই শালাকে মেরে ফেলবো। বাদশা উঠে গিয়ে তার ছেলেকে ঠাস করে 2টা চর মারলো। বাদশা ভাই আমি আসি, আর মেয়েটাকে এখনই বাসায় পৌঁছে দাও। কোনো প্রবলেম হলে সেটা তুমি দেখবে। আর তোমার ছেলেকে মাথা ঠান্ডা করে কথা বলতে বলো। তুমি না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে কি হতো সেটা তো তুমি ভালো করেই জানো। ওকে দাদা। আমি রাকিব রুহি আর রুহির বাবা চলে আসলাম বাসায়। বাসায় আসতেই নীলিমার ফোন। জানু বলো। রাগ তোর বালের জানু, এতক্ষণ কোথায় ছিলি? আরে রাগ করো কেন, রাকিবের সাথে ছিলাম। আমার কথা কি তোর মনে পড়ে না কখনো? শোনা, তোমার কথা তো মনেই পড়ে। আচ্ছা বাদ দাও, কি করো? কিছু না। তুমি রাতে খেয়েছো? তুমি? তুমি কি করছো এখন? আমি শুয়ে আছি। আচ্ছা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। তোমার বাবাকে বলে দেখো তো লেডি কুইন নামের কাউকে চিনে কিনা। ওকে বলবো, দেখবো। কিন্তু কেন? এমনি গো, বলো। আচ্ছা ঠিক আছে বলছি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ক্লান্ত লাগছে তাই ঘুমের দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে চলে গেল 2 মাস। এই কয়দিনে কয়েকটি ড্রাগসের ব্যবসায়ীকে মেরেছি, যারা সবাই খালুর দলে কাজ করত। সবার গায়ে এমকে আর শিলমোহর লাগিয়ে দিয়েছি, যাতে করে সবাই জানে যে আমি সবাইকে মেরেছি। বসে বসে কফি খাচ্ছিলাম, এমন সময় রাসেল ফোন দিল। ভাই কিছুদিনের মধ্যে কাল্লো দলবল নিয়ে আমাদের দেশে আসবে আমাদের মারতে। ওহ, তুই কি শিওর? 100% শিওর। আচ্ছা, আমরা কি আমাদের দেশের কালুর সব লোককে মেরে ফেলেছি? জানি না ভাই, মনে হয় কিছু লোক এখনো বেঁচে আছে। আর একটা কথা ভাই। কি কথা বল। আজকে রাতে আমাদের উপর হামলা হবে। কাল্লোর কিছু লোক আমাদের দেশে এসেছে। ওহ আচ্ছা, দেখি কি হয়। আজকে ওরা কতজন হামলা করবে? জানি না ভাই, তবে ওরা অনেক শক্তিশালী হবে। প্রবলেম নেই, আমি আছি তো। আর শুন, কালুকে আমাদের মারতেই হবে, কারণ তার জন্য আমার মতো অনেকেই অনাথ হয়েছে। জানি ভাই, আপনি কোনো চিন্তা করেন না, কিন্তু আপনার দলের কিছু শক্তিশালী লোক লাগবে। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এখন রাখলাম, আর সবাইকে আড্ডার চারপাশে থাকতে বলবি। ফোন রেখে দিলাম। তারপর কফিটা শেষ করলাম। এই খালুর জন্যই আজকে আমি এতিম। যাই হোক, আমার মতো আর কাউকে এতিম হতে দিব না। তার জন্য আমাকে যে করেই হোক খালুকে মারতেই হবে। টেবিলে থাকা ফোনটা হাতে নিলাম। একটা নাম্বার বের করে দিলাম একটা ফোন। কিরে, কি খবর তোর? কি আর খবর দাদা, কোনো কাজ নাই। এবার তোদের কাজের সময় চলে এসেছে। কোনো কথা না বলে রাত স্থানে চলে আসবি, ওকে? আর আমি যখন তোকে ফোন দিব সবাইকে নিয়ে ভিতরে ঢুকে পড়বি। তারপর পরিস্থিতি তোদের বলে দিবে কি করবি। ওকে দাদা। তোরা সবাই আসবি। এখন রাখলাম বলেই ফোনটা রেখে দিলাম। কতদিন পর আবার একটু মারামারি হবে। জানি না বাঁচবো কি মরবো। যাই হোক, আর যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে, কালুকে মারতেই হবে। দেখতে দেখতে 8টা বেজে গেল। আমি রেডি হলাম আড্ডায় যাওয়ার জন্য। আমার পছন্দের শটগান আর বার্মিসটা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম আড্ডায়। ভিতরে কেউ নেই, অন্ধকার রয়েছে ঘরটা। আমি ফোনে ফ্ল্যাশটা অন করে ভিতরে যেতে লাগলাম। রুমের মাঝখানে যেতেই দেখলাম অনেকটা জায়গা লাল লাল কি যেন পড়ে আছে। ভালো করে দেখলাম রক্ত পড়ে আছে। আমি আবার সামনে এগোতে শুরু করলাম। পায়ে যেন কার সাথে ধাক্কা খেলাম।
নিচের দিকে তাকিয়ে দেখি একটা লাশ পড়ে আছে। উল্টো হয়ে তাকায়, মুখটা দেখতে পারছি না। আমি লাশটা সিধা করতেই মুখটা দেখে তো আমি অবাক, কারণ এ আর কেউ নয়, এ হলো আমার ডান হাত রাসেল। আমি সোজা হয়ে বসে পড়লাম, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে। হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে উঠলো। রুমে কাউকে দেখতে পারছি না, রুমটা ফাঁকা। রাসেলের দিকে তাকাতেই দেখলাম ওর বুক থেকে রক্ত পড়তেছে। হাতটা ধরতেই দেখি হাতের তালুটা কাটা, বুকে কয়েকটা গুলি করেছে। হঠাৎ কে যেন বলে উঠলো, এই সেই মাফিয়া কিং এর লিডার। পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে কথাটা বলল, আর তার সাথে রয়েছে কতগুলো কালো কালো লোক, অনেক লম্বা, আর সবার পরনে সাদা ব্লেজার আর কালো কালো প্যান্ট। আমি মেয়েটার মুখ দেখতে পারছি না, কারণ সে মুখে মাস্ক পরে আছে। হঠাৎ করে সে বলে উঠলো, বয়েজ কিল হিম। আমাকে দেখিয়ে বলল। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মারতে শুরু করলো। আমি আমার গানটা বের করে একজনের পায়ে মারলাম, কিন্তু তার কিছুই হলো না। একজন এসে আমার হাতে একটা লাথি মারলো, আর সাথে সাথেই আমার গানটা নিচে পড়ে যায় এবং বার্মিসটাও চটকে পড়ে যায়। আমাকে কয়েকটা মারতেই আমি পকেট থেকে ফোনটা বের করে নিলাম, দিলাম একটা নাম্বারে ফোন। সাথে সাথে রুমের দরজার সামনে কতগুলো লোক চলে আসলো। দেখতে এক একটা বাঘের মতো, দেখতে ঠিক আফ্রিকান, দেখতে লম্বা ও স্বাস্থ্যবান, কিন্তু এরা ফর্সা। এরা সবাই হাত কাটা একটা কালো কালারের গেঞ্জি আর একটা ত্রিকোটার প্যান্ট পরে আছে। আমাকে মারতে দেখে আমি যাদের ফোন করে আসতে বলেছি, তারা এসে আমাকে সেভ করে আফ্রিকার লোকদের মারতে লাগলো। আমি তাদেরকে বললাম সবাইকে মেরে দিতে, শুধু একজনকে বাদে। আমার কথা মতো আমার লোকজন যাদেরকে ফোন করে আসতে বলেছি, আফ্রিকানদের মারতে লাগলো। আমার এই লোকজনদের কাছে আমি গান রাখি না, এদের কাছে শুধু একটা বার্মিজ আর একটা কুর। এরা আমার সহজে কাজে লাগে না, এমনকি এর আগে এদেরকে আমি কখনো কাজে লাগাইনি। সবাইকে মারা শেষ। আমার দলের লোকজন বেশি হওয়াতে খুব তাড়াতাড়ি এদের শেষ করা হয়েছে। তারপর আমি যে একজনকে বেঁচে রাখতে বলেছিলাম, তাকে আমার কাছে আনা হলো। তা কি খবর বাবু, তোমার সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল? আর কে? হোয়াট? ওহ সরি, তুই তো আবার বাংলা বুঝিস না। ভাই শালায় বাংলা বুঝে না, ইংলিশে কোন। হু দিস গার্ল? আই নো হিম। গুড, বাট ইউ আর ফিনিশ। বলেই আমি হাতে থাকা বার্মিস্টার সুইচ অন করে গলার সামনে নিয়ে দিলাম এক টান। এর সাথে সাথে তার গলাটা পিঠের সাথে ঝুলে পড়লো। তারপর আমি রাসেলের পাশে আসলাম। কপালের দিকে তাকাতেই আমার চোখে পড়লো কপালের ঠিক মাঝখানে এলকে লেখা। আমি তো চিন্তায় পড়ে গেলাম, রাসেলকে কে মারলো? এখানে তো এসেছে গ্যাংস্টারের লোকজন, তাহলে তো রাসেলের কপালে জিএস থাকার কথা, কিন্তু এখানে এলকে লেখা। এই এলকে এর মানে কি? এটা আবার লেডি কুইন নয় তো? আরে লেডি কুইন তো রাসেলকে সাহায্য করেছে, তাহলে কেন তাকে মারতে যাবে? হতে পারে লেডি কুইনই রাসেলকে মেরেছে। আর এখানে তো একটা মেয়েও দাঁড়িয়েছিল, তার মানে লেডি কুইনই রাসেলকে মেরেছে। এটাই হবে, কারণ লেডি কুইনের শট হলো এলকে। তাহলে লেডি কুইনও গ্যাংস্টারের সাথে মিলে আছে। এখন সব বুঝলাম। রাতেই রাসেলের দাফন শেষ করে খবর দিয়ে দিলাম। তারপর আমি সকলকে এখানে আড্ডায় থাকতে বললাম, আর আমি এদের লিডার জয়কে কিছু কথা বলে চলে আসলাম বাসায়। আসতে আসতে রাত 3:30 বেজে গেল। তাই নীলিমাকে আর ফোন দিলাম না, সোজা শুয়ে পড়লাম। ঘুমও আসছে না, মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো লেডি কুইন। কে এই লেডি কুইন? আর কেনই বা রাসেলকে মারলো? রাসেলকে মেরে তার কি লাভ? শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় আমার ফোনে একটা SMS আসলো। আমি ফোনটা হাতে নিয়ে SMS-টা ওপেন করলাম। তার ভিতরের লেখাটা দেখে আমার তো চিন্তা দ্বিগুণ হয়ে গেল, কারণ সেটাতে লেখা আছে, আপনজনের লাশ সামনে পড়ে থাকলে কেমন লাগে? আমি তো কিছুই বুঝতেছি না, আমি আবার কার আপনজনকে মারলাম? আরও একদিন এমন SMS আমার ফোনে এসেছিল। আমার চিন্তা যেন বেড়ে গেল, কারণ প্রকাশে বড় শত্রুর চেয়ে লুকানো ছোট শত্রু অনেক ভয়ানক হয়। কিন্তু কে এই লুকানো শত্রু? আমার সাথে কার এত শত্রুতা যে আমাকে মারার জন্য গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না। সকালে ফোনের শব্দে ঘুমটা ভাঙলো। ফোনটা হাতে নিয়ে দেখি নীলিমা ফোন দিয়েছে। আমিও কল ব্যাক করলাম। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:34 বাজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর চলে আসলাম আড্ডায়। এসে দেখি যে আমার আগের সব লোকজন চলে আসছে। আমাকে আসা দেখে সবাই তো দাঁড়িয়ে গেল। তারপর আগের লোকদের বললাম, কালকে তোরা কই ছিলে? পুরাতন লোকদের বললাম, ভাই কালকে তো আমাদেরকে রাসেল ভাই চলে যেতে বলেছিল। কি? ভাই। আচ্ছা যাই হোক, এখন থেকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। আচ্ছা তোমরা সবাই থাক তাহলে।
আর কোথায় আমাদের লোকজন আছে তাদেরকে এই শহরে আসতে বলো। ওকে ভাই। আমি গেলাম, তোমরা সাবধানে থাকবে, আর কোনো রকম বিপদের আভাস দেখলে আমাকে ফোন দিবে। ওকে ওকে ভাই। তারপর আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে হালকা একটু খেলাম, তারপর নীলিমার কাছে ফোন দিলাম। নীলিমা, বলো। কি করো জানো? আমি তো বাসায় বসে আছি, তুমি কি করো? আরে আমি একটা কাজ করে বাসায় শুয়ে আছি। কি কাজে গেছিলা সোনা? আরে আমার সবচেয়ে কাছের লোককে মেরেছে লেডি কুইন, আর এই লেডি কুইনও গ্যাংস্টারের সাথেই কাজ করে। তারা দুজনে মিলে আমাকে মারতে চায়। তুমি কি লেডি কুইনকে চেনো? তাকে তো চিনি না, কিন্তু যদি জানতে পারি কে এই লেডি কুইন, তাহলে তাকে আমি এমনভাবে মারবো যে সারা জীবন পস্তাবে। আচ্ছা আমি এখন রাখি, বাবা ডাকতেছে। আচ্ছা যাও, বাই। ফোনটা কেটে দিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করছি। আমি অনেক কষ্ট করে ঘুমালাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিয়ে বাহিরে চায়ের দোকানে আসতে বললাম। তারপর আমিও চলে আসলাম সেই চায়ের দোকানে। তারপর চায়ের অর্ডার দিলাম। এরই মধ্যে রাকিবও চলে আসলো। দুজনে মিলে আড্ডা দিলাম। তাও মন থেকে লেডি কুইনের চিন্তা দূর হচ্ছে না। এইভাবে চলে গেল আরও 4 থেকে 5 দিন। এখনও আমি লেডি কুইনের খোঁজ পাইনি। সন্ধ্যার পর বাসায় বসে খাবার খাচ্ছি। এমন সময় আমার ফোনে একটা SMS আসলো, যাতে লেখা ছিল, যাক এতদিন পর আশা পূরণ হবে তাহলে। আজকে তাহলে তোর শেষ দিন। তোকে তো আমি আজকেই শেষ করে দিব। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি আবার ফোনটা বের করে জয়ের কাছে একটা ফোন দিলাম। জয়, কই তুই? ভাই আমি তো একটু বাইরে আসছি। তাড়াতাড়ি করে আড্ডায় চলে আয়, আজকেও তোদের কাজ আছে। কি কাজ ভাই? আজকে কালু আমাদের অ্যাটাক করবে। ওকে ভাই, আমি সবাইকে বলতেছি। আর সবাই তো আমাদের আড্ডায় আছে। ওকে তাহলে চলে আয়। আর শুন, একা একা থাকবি না, সবাই মিলে একসাথে থাকবি। আচ্ছা ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি চাই না যে তোদেরও রাসেলের মতো মেরে ফেলুক। সব যন্ত্রপাতি ঠিক করে রাখ। ওকে ভাই। ফোনটা রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, আমাকে ইনফরমেশন দিচ্ছে লেডি কুইন, আর ওদের সাথেও আছে লেডি কুইন। তাহলে লেডি কুইন কেন দুজনের সাথে আছে? না, এসব উত্তর লেডি কুইনের থেকেই নিতে হবে। যদিও আমি লেডি কুইনকে চিনি না, তারপরেও ওকে খুঁজে বের করব যদি বেঁচে থাকি। তারপর আমার প্রিয় অস্ত্র দুটো নিয়ে কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে বাইকটা নিয়ে বের হলাম আড্ডায় যাওয়ার জন্য। হয়তো আজকে বাঁচতেও পারি, আর না হয় মরতেও পারি, কারণ আমার যে লুকানো শত্রু আছে। নীলিমাকে একটা ফোন দিয়ে একটু কথা বলে নিই। তারপর দিলাম ফোন। একবার দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরলো। হ্যালো নীলিমা, কি করো? এই তো বসে আছি। ওহ গুড। আজকে না আমার জন্মদিন। কি? এতদিন কেন বলনি? সারপ্রাইজ দিলাম, এখন একটু দেখা করতে পারবা? আসলে আমি একটা কাজে এসেছি, পরে দেখা করি। আচ্ছা তুমি কোথায় আছো বলো, আমি আসতেছি। আরে না, এই জায়গাটা খুব ভয়ানক, এখন আসা যাবে না। আমি তো আসবই, তোকে মারতে হবে তো। কেমন যেন অস্পষ্টভাবে কথাটা বললো। আমি কিছুই বুঝলাম না। কি বললে? বুঝতে পারিনি, আবার বলো। কিছু না। আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু, এখন ডাকলাম। এই শুনো শুনো, এই যা কেটে দিল। উইশটাও করতে পারলাম না। চলে আসলাম আড্ডায়। এসে দেখি সবাই বসে আছে। আমাকে আসা দেখে জয় বলতে লাগলো, ভাই সবাই এখানে এসেছে, আরো লোক বাইরে আছে, চারদিকে ছড়িয়ে দিয়েছে। ওকে ঠিক করেছিস। এখন শুনো, সবাইকে আমি কি বলি। ভাই বলেন। শুনো, যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার জন্য আর এখানে থাকবে না, সোজা নিজেদের এলাকায় চলে যাবে। কেন ভাই? তোমরা সবাই নিজেদের এলাকাতে যাবে, ওকে? আর আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথেই থাকবে, ওকে? আর আমি জয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, যা দিয়ে তোমাদের সবার ভালো মতো জীবন কেটে যাবে। জয়, টাকাটা সবাইকে দিয়ে যা থাকবে তা তুই রেখে দিস। আর কোনো কথা বলতে পারলাম না। এমন সময় শুনতে পেলাম কে যেন হ্যান্ড মাইকে বলতেছে, মাফিয়া কিং, তোমার খেলা শেষ। আমি তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছি। তোমার আর পালানোর কোনো জায়গা নেই। আমাদের কাছে আত্মসমর্পণ করো। আমি সবাইকে লুকিয়ে পড়তে বললাম। আমার কথা মতো সবাই সবার পজিশনে লুকিয়ে পড়লো। আমি একটা চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকলাম এই কালু এটা দেখার জন্য। হঠাৎ করে প্রায় 70 থেকে 80 জন আফ্রিকার লোক আর বাংলাদেশের লোক ভিতরে ঢুকে পড়লো। আড্ডাটা বড় হওয়ার কারণে কোনো সমস্যাই হলো না সবার একসাথে ভেতরে আসতে। হঠাৎ করে একটা লোক পেছন থেকে সামনের দিকে আসতেছে। লোকটার মুখ দেখতে পারছি না, কারণ সে একটা রেইনকোট পরে আছে, আর পেছন থেকে কে যেন তার পিঠ বরাবর একটা লাইট ধরে আছে।
লাইট ধরার ফলেই আমি রেইনকোট পরা লোকটির মুখ দেখতে পারছি না। এতক্ষণে আমি বুঝে গেছি যে এই লোকটাই কালু। কালু আমার সামনে চলে আসলো আর তার লোকজন সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে। কালু বলতে লাগলো, তুই আমার লোকজনকে মেরেছিস? আমি তো অবাক, কারণ কালু তো আফ্রিকান, তাহলে বাংলা জানে কেমনে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। অবাক হচ্ছিস আমার বাংলা দেখে? আরে অবাক হোস না, কারণ আমিও বাংলাদেশি। আমি অবাকের পর অবাক হচ্ছি। আসলে আমিও আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনকে খুন করে আমি আফ্রিকা চলে গেছিলাম। আমি টাকা আর ক্ষমতার জন্য নিজের শ্বশুর শাশুড়িকে মেরেছি। তারপর আমি আফ্রিকায় চলে যাই, সেখানে ড্রাগসের সাম্রাজ্য গড়ে তুলেছি। টাকা আর ক্ষমতার জন্য তুই তোর শ্বশুর শাশুড়িকে মেরেছিস, তাই না? এত কথা বাদ দিয়ে তুই আমার দলে চলে আয়, তোর যত টাকা লাগবে আমি দিব। তোকে মেরে তোর দল থেকে বের করে দিব, বুঝলি? ওকে, তাহলে মর। তারপর কালু তার লোকজনদের আমাকে মারতে পাঠালো। আমার ইশারায় আমার লোকগুলো সবাইকে গুলি মারে, ওরাও গুলি মারে। এতে আমার আর কালুর কিছু লোক মারা যায়। আমি গিয়ে কালুকে মারতে থাকি। ভিতরে গুলির শব্দ শুনতে পেয়ে বাহির থেকে আরো 60 থেকে 70 জন লোক ভিতরে আসে। এগুলো তো আমার লোক না, তার মানে এগুলো কালু লোক। আমার লোকজন তার মাত্র 30 থেকে 35 জন বেঁচে আছে। এখন কি করি? আমি গিয়ে কালুকে ধরে ওর মাথায় গুলি ধরি। তারপর কালু লোকজন আমার দিকে গুলি মারতে থাকে। একটা গুলি এসে আমার কাঁধে লাগে, আর তখনই আমি আমার লোকদের চলে যেতে বলি। তারা তো যাবেই না। পরে সবাইকে পাঠিয়ে দিলাম। তারপর আমি লাইটটা অফ করে রুমটা অন্ধকার করে দিলাম। বার্মিসটা বের করে অন্ধকারে প্রায় 30 থেকে 40 জনকে মেরে দিলাম। আবার মারতে শুরু করলাম। হঠাৎ করে কোথা থেকে যেন একটা লাইটের আলো আমার মুখে এসে পড়ে, আর আমি ঝাপসা দেখতে শুরু করি। পিছন থেকে কে যেন আমার মাথায় একটা রড দিয়ে বাড়ি মারে, আর আমি ফ্লোরে পড়ে যাই। বাইরের দিকে তাকালাম, কে এই লাইটটা মারলো এটা দেখার জন্য। সে লাইটটা মারছে আর আমার সামনে আসতেছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না, শরীরে কোনো শক্তিই পাচ্ছি না। হঠাৎ করে লাইকালা লোকটা আমার সামনে চলে আসলো। আমি যা দেখলাম আর সে যা বলল তাতে তো আমি শক খেলাম। কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি ঝরতে লাগলো। জীবনে এই প্রথম এতটা ধোঁকা খেলাম, ভাবতেও পারছি না। আসলে যে লাইটটা মেরেছিল সে আমার জানের থেকে প্রিয়, নীলিমা। আর সে বলল, কি খবর মিস্টার অভি তালুকদার? মরার আগে জেনে যাও কে এই লেডি কুইন। নীলিমা, তুমি এখানে? তোমাকে বলেছিলাম না এই জায়গাটা খুব ভয়ানক? আমি লেডি কুইন, আর আমাকে শিখাইছিস কোন জায়গায় ভয়ানক? কি? তার মানে তুমি রাসেলকে মেরেছো, তাই না? রে পাগলা, কেমন লাগে আপন কারো মরা মুখ দেখতে? তুমি তো জানতে রাসেল আমার ভাইয়ের মতো ছিল, তাহলে কেন ওকে মারলে? এর একটাই কারণ, তুমি কেন রূপককে মারলে? তুমি জানো রূপক আমার ভাই হয়। কি? তুমি তো জানতে রূপক কি কাজ করতো? আর একটা কথা কি তুমি জানো কেন আমি? এই তুই চুপ থাক। আর নীলিমা, আমার হাতে সময় নেই, একে মেরে ফেলি, কি বলো? গুড বাই মিস্টার অভি তালুকদার। আর কিছু বলতে না দিয়ে আমাকে টাস টাস করে দুটো গুলি করে দিল, আর আমার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়লো। লাশটা নদীতে ফেলে দিতে হবে কাকু। ওকে ওকে। শেষে শুধু এই কথাটা মনে পড়লো, আর আমিও জুড়ে করে একটা কথা বলে উঠলাম, যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো মাফিয়া কিং। এই কথাটা বলার পর কি হলো আমার আর কিছুই মনে নেই।